লিখেছিলাম সেটা হচ্ছে, লিখেছিলাম বলতে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা দেখো, এই এক্সপ্লেন পুরোটা লিখছি না। এক্সপ্লেন বলে আমি একটা দেখবে কোশ্চেন দিয়েছিলাম, দুটো সেট দিয়েছিলাম, একটা হচ্ছে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস প্লাস ইলেকট্রন হচ্ছে, আর N2 থেকে আমরা বলেছিলাম N2 প্লাস প্লাস ইলেকট্রন হয়েছে। এখানে দেখবে আমরা বলেছিলাম এটা হয়েছে 1402 কিলোজুল পার মোল, আর এইখানে হবে এটা দেখো 1503 কিলোজুল পার মোল, এইটা দিয়েছিলাম। এইটা একটা সেট। আর একটা সেটে দিয়েছিলাম যে অক্সিজেন থেকে অক্সিজেন প্লাস, এবং এটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষায়, পার্টিকুলার এই কোশ্চেনটাই। আর এটা হচ্ছে O2 থেকে O2 প্লাস প্লাস ইলেকট্রন। এইখানে ডিফারেন্সটা দেখো, এইটার ক্ষেত্রে 1314 কিলোজুল পার মোল, কিন্তু নিচেরটার ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি 1164 কিলোজুল পার মোল। বোঝা গেছে জিনিসটা? এইখানে হচ্ছে ডিফারেন্সটা দেখো, একটা অ্যাটমিক নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আয়োনাইজেশন এনার্জিটা মলিকুলার নাইট্রোজেনের থেকে কম, ওয়্যারাস অ্যাটমিক অক্সিজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জিটা মলিকুলার অক্সিজেনের থেকে কিন্তু বেশি। ডিফারেন্সটা হচ্ছে এখানে। আচ্ছা, এইবারে এইখানে যখন আমরা করবো বলেছিলাম আমাদের এমওটা তো আঁকতেই হবে, এমও ছাড়া কিন্তু হবে না। তাহলে এমওটা এবার সবাই এঁকোছে কিনা জানি না, আমি জাস্ট কিন্তু ছোট্ট করে দেখানোর জন্য বলে দিচ্ছি। জাস্ট মনে করো আমি যদি নাইট্রোজেনের এমওটা করতাম, নাইট্রোজেনের কী আসতো, প্রথমে 2s এরকম আসতো। নাইট্রোজেনের ক্ষেত্রে বলছি, নাইট্রোজেন নাইট্রোজেন অ্যাটমিক অরবাইটাল, এটা হচ্ছে নাইট্রোজেনের অ্যাটমিক অরবাইটাল আসছে। তাহলে কি আসবে? বাহ বাহ বাহ, কিছু বলোনি, আমি বোর্ডে লিখছিলাম, কিছু বলোনি, আমিও ভুলে গেছি। আমার মাথা কাজ করছে না আজকে। যাই হোক, দাঁড়াও কোশ্চেনটা দেখিয়ে দিই একবার। মাথাই কাজ করছে না, কী করবো। এই কোশ্চেনটা এইটা ছিল, দেখো এক্সপ্লেন বলে আমরা বলেছিলাম অ্যাটমিক নাইট্রোজেন আর মলিকুলার নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি, দেখো এই দুটো ছিল। এবারে আমরা বলেছিলাম অ্যাটমিক নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জিটা মলিকুলার নাইট্রোজেনের থেকে কম, আর অক্সিজেনের ক্ষেত্রে দেখো আমরা বলেছিলাম অ্যাটমিক অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জিটা মলিকুলার অক্সিজেনের থেকে কিন্তু বেশি। এই কোশ্চেনটাই দিয়েছিলাম তো, দেখো ঠিক আছে। এইটাই যদি আমরা যখন আমরা করবো, আমি বলেছিলাম যে দুটো এমও আমায় আঁকতে হবে, তাহলে নাইট্রোজেনের এমও আঁকতে হবে, অক্সিজেনেরও এমও আঁকতে হবে। এখন যেটা করছি দেখো, নাইট্রোজেনের এমওটা আঁকছি। এইটা কিন্তু তোমাদের আমি আঁকতে বলেছিলাম, আশা করি সবার খাতায় আছে, জাস্ট একবার মিলিয়ে নেবে। তাহলে এটা 2s ছিল। আমি কিন্তু আর পুরো ওই রকমভাবে লিখতে যাচ্ছি না, তোমরা একটুখানি লিখে নিও, মানে সিগমা 2s স্টার এইগুলো লিখে নিও পুরোপুরি। আমি এর পরেরগুলো আর ওরকমভাবে লিখছি না, জাস্ট বোঝানোর জন্যে ডায়াগ্রামটা এঁকে নিচ্ছি। তাহলে নাইট্রোজেন যদি করি, নিচে কি আসবে বলো? নিচেরটা প্রথমে আসবে আমার পাই, নিচে প্রথমে কি আসবে আমার পাইটা আসবে, তার ওপরে কি আসবে আমার সিগমা আসবে, তারপরে কি আসবে পাই স্টার, আর একদম ওপরে তাহলে কি চলে আসবে আমার সিগমা স্টার। ব্যাস, দেখো এটা কমপ্লিট, নাইট্রোজেন কমপ্লিট। আমি আবারও বলছি, আমি কিন্তু এই এগুলো লিখছি না, কারণ সময়টা অনেক বেশি লেগে যাবে। মানে অরবাইটালের সিম্বলগুলো লিখছি না, তো সময়টা বেশি লাগবে, তোমরা কিন্তু অরবাইটালের সিম্বলগুলো অবশ্যই দিয়ে দিও। আচ্ছা, এরপর দেখো যদি আমি অক্সিজেন লিখি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি আসবে? একই তো। অক্সিজেনের ক্ষেত্রে যখন করবো, আমি ওই জন্য বলেছিলাম সাইড বাই সাইড আঁকাটা আরও উচিত। আচ্ছা, এইবার দেখো কেন সাইড বাই সাইড অ্যাকচুয়ালি আমি আঁকতে বলি, কারণ তোমার কাছে ডেপথটা তৈরি হবে। এইখানে হয়তো অতটা কোশ্চেনের জন্য লাগছে না, বাট দেখো কনসেপচুয়ালি কত ভালো লাগবে। যদি আমি কী বলেছিলাম, যখন আমি বাঁ দিক থেকে ডান দিকে যাবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর যদি अच्छा ये दे दिया इसको मैं मना किया था ना। मोदी सर ऑलरेडी मेरी कॉजू दिया पूरा बोल दिया लक्ष्य भाई सर पर बात হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা বলছিলাম নাইট্রোজেন থেকে যখন আমরা অক্সিজেনের দিকে যাব, তখন কী হবে? নাইট্রোজেন থেকে যদি আমরা অক্সিজেনের দিকে যাই, ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়বে, এটাই তো আমরা বলেছিলাম। তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে যদি ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাহলে কী হবে? অক্সিজেনটা তুলনামূলকভাবে মোর স্টেবল হবে, এনার্জেটিক্যালি মোর স্টেবল হবে। আর তাহলে অরবাইটালগুলো কী হবে, বা মনে করো এই লেভেলগুলো কী হবে? তুলনামূলকভাবে এনার্জেটিক্যালি একটু ডাউন বা নিচের দিকে থাকবে। তাহলে আমি অক্সিজেনের ক্ষেত্রে 2sটা কী করবো? এর যদি 2s এর লেভেলটা মনে করো যদি এইটা হয়ে থাকে, তাহলে অক্সিজেনের 2sটা কী করবো? জাস্ট একটু নিচে আঁকবো, এইটা বোঝানোর জন্য যে অক্সিজেনটা একটু বেশি স্টেবল। বোঝা গেছে কেন অ্যাকচুয়ালি আমি পাশাপাশি আঁকতে বলেছি? কম্প্যারিজনটার জন্যে। এইবার দেখো তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা কীরকম হবে? এইটা হয়ে গেল আমার 2s এর এমওটা, এটা 2s অক্সিজেনের অ্যাটমিক অরবাইটাল, অক্সিজেনের অ্যাটমিক অরবাইটাল, এটা হচ্ছে O2 মলিকিউলার অরবাইটাল হচ্ছে।
আর ওপরে কী থাকবে, একই রকমভাবে টুপি করব, কিন্তু টুপির দেখো যদি যে লেভেলটা আছে তার থেকে কী হবে, একটু নিচে করে দেবো, অসুবিধা কী আছে, জাস্ট এইটা বোঝানোর জন্যে যে ওটা এনার্জেটিক্যালি মোর স্টেবল। কিন্তু এখানে কি হবে তাহলে, আমার নিচে হবে সিগমা, তার ওপরে হয়ে যাবে আমার পাই, তার ওপরে কিন্তু আমার কি হবে পাই স্টার, তার ওপরে হবে আমার সিগমা স্টার। একই জিনিস বলছি, আমি কিন্তু সিম্বলগুলো লিখছি না, দেরি হবে বলে, তোমরা কিন্তু সিম্বলগুলো লিখে নিও আমি যেভাবে শিখিয়েছি। আচ্ছা, এরপরে এবার আমার ইলেকট্রন ফিল আপ করতে হবে। আচ্ছা, এবার ইলেকট্রন ফিল আপটা এক একজন করে একটুখানি ধরি, সে বলো। আচ্ছা, অনুময় বলো, নাইট্রোজেনের ইলেকট্রন ফিল আপ কীরকমভাবে করেছো? আশা করি ইলেকট্রন ফিল আপ তোমরা পারবে। নাইট্রোজেনের ইলেকট্রন ফিল আপটা বলো কী করেছো? অনুময়, নাইট্রোজেনের ইলেকট্রন ফিল আপটা বলো কীভাবে করেছো? আর কেউ সারাই দেয় না। সায়নদীপ, নাইট্রোজেনের ইলেকট্রন ফিল আপ তো তোমরা করেছো, কিন্তু কীভাবে লিখেছো সেইটা বলো। হ্যাঁ হ্যাঁ, আর সিগমা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার যদি নর্মাল, আমি কী বলছিলাম, যখন করবো আমি কিন্তু অ্যাটমিক অরবিটাল যেটা আছে, অ্যাটমিক অরবিটালটাতেও আমি ইলেকট্রন ফিল আপ করবো, এরম নয় যে শুধু এমোতে করবো, না হলে তুমি কম্পেয়ার করতে পারবে না। এইখানে পার্টিকুলার কোশ্চেনটা দেওয়া আছে যেটা, সেটা যদি তোমায় জানতে হয় বা বুঝতে হয়, সেক্ষেত্রে অ্যাটমিক অরবিটালে তোমাকে ফিল আপ করতেই হবে। তাহলে অ্যাটমিক অরবিটালে ফিল আপ করলে কী হবে, 2s2 হবে আর 2p3, আমি বোথ সাইড করে দিলাম 2s2 আর 2p3, এইটা তাহলে 10টা ইলেকট্রন। এবার 10টা ইলেকট্রন আশা করি সবাই ফিল আপ করতে পারবে। নিচে দুটো, এখানে দুটো, তারপরে একটা একটা, আবার এইখানে পেয়ার আপ হলো, তারপরে এইখানে যাবে, হলো। এই অবধি আশা করি সবাই পারবে। সিমিলারলি এবার তাহলে আমরা অক্সিজেনটা করে নিই। অক্সিজেনটা অনামিকা বলো। দুম করে দেখলাম অনামিকা জয়েন করেছে, তাই জিজ্ঞাসা করলাম। বাহ, এই জিজ্ঞাসা করেছি বলে লেফট হয়ে গেছে। এই রূপসা বলো, রূপসা ফিল আপটা বলো। হ্যাঁ, আগে আগে ফিল আপটা কিন্তু করে নেবে। অ্যাটমিক অরবিটালে 2s2 আর 2p কী হবে তাহলে 4, তাই তো? কারণ অক্সিজেনের টোটাল কটা ইলেকট্রন হচ্ছে আমার 8টা, 1s2 বেরিয়ে গেছে, তাহলে বাকি 6টা থাকলো, তাহলে 2s2 আর 2p হলো 4। তাহলে এইবারে তুমি কাউন্ট করে নেবে যে আমার এখন যেটা আছে 6টা 6টা 12টা, তাহলে 12টা হলে কী হলো, অন্য কালিতে করে দিই এটা। 12টা হলে কী হলো তাহলে, এটা 2, 4, 5, 6টা হয়ে গেল, তারপরে কী হলো 7টা, এখানে 8টা, 9টা, 10টা, তারপরে আসবে দেখো 11টা 12টা। দেখো বোঝা গেছে? এই অবধি পুরো ক্লিয়ার তো সবার? দেখো এবার দেখো অ্যান্সারটা কত সুন্দর, কিচ্ছু নেই কিন্তু, এমনই অ্যান্সার, অথচ কত সুন্দর দেখো অ্যান্সারটা। নাইট্রোজেন আর নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটালের হোমোটাকে কম্পেয়ার করার চেষ্টা করো। দেখো, নাইট্রোজেনে যদি আমি অ্যাটমিক অরবিটাল ধরি, তাহলে তার হোমো কোনটা, দিস ইজ দ্য হোমো, কারণ এরপরে তো আর কিছু নেই। তাহলে যদি আমাকে একটা ইলেকট্রন বার করতে হয়, সেটা কোথা থেকে বার করব? এই 2p3 থেকেই তো বার করব, কারণ আমার কোশ্চেনটা দেখো n থেকে n+ যখন হচ্ছে একটা ইলেকট্রন বেরোচ্ছে, সেটা কোথা থেকে বেরোবে? এই 2pটা থেকে বেরোবে, এছাড়া তো আর কোথাও বেরোবে না। মানে হাইয়েস্ট এনার্জি যে অরবিটালটা আছে, বা বলতে পারো আউটার মোস্ট শেল, সেখান থেকেই তো আলটিমেটলি বেরোবে, তার মানে আমার 2p থেকে বেরোচ্ছে। এবার ভাবো n2+ থেকে বেরোবে, n2+ থেকে বেরোবে মানে কোথা থেকে বেরোবে? এখান থেকে বেরোবে, কারণ n2+ থেকেও আমার ইলেকট্রনটা দেখানো আছে। তাহলে এই ইলেকট্রনটা কোথা থেকে বেরোচ্ছে? আমার এখান থেকে বেরোচ্ছে। এইবারে দেখো কম্প্যারিজনটা দেখো, এনার্জিটিক্যালি কে আনস্টেবল, এটা না এটা? এনার্জিটিক্যালি আমি যদি দেখি, তুলনামূলকভাবে এটা আনস্টেবল, তুলনামূলকভাবে n2টা কি, n2-র যে হোমোটা বা n2-র যে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, সেটা তুলনামূলকভাবে কিন্তু স্টেবল। তাহলে আয়োনাইজেশন এনার্জি কার বেশি লাগবে, বা ইলেকট্রনটাকে বার করতে কার বেশি এনার্জি লাগবে? n2 এর লাগবে, n নয়। n এর তুলনামূলক এনার্জিটা দেখো কম লাগবে, কারণ এনার্জিটিক্যালি কিন্তু ও ওপরে আছে বা আনস্টেবল হয়ে আছে। তাই নাইট্রোজেন বা অ্যাটমিক যে নাইট্রোজেনটা আছে, তার ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি লাগছে কম, আর মলিকুলার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো আয়োনাইজেশন এনার্জি লাগছে বেশি। একটা কি ক্লিয়ার হয়েছে? এই অবধি বোঝা গেছে? কারো যদি কোনো সমস্যা থাকে বলবে। অ্যাটমিক নাইট্রোজেন আর মলিকুলার নাইট্রোজেনের তুমি হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালটা দেখো, কে বেশি স্টেবল আর কে বেশি আনস্টেবল।
এখানে যে মলিকুলার নাইট্রোজেনটা আছে সে কিন্তু এনার্জেটিক্যালি দেখো বেশি স্টেবল, কারণ এনার্জেটিক্যালি সে নিচে আছে। আর এখানে অ্যাটমিক যে নাইট্রোজেনটা আছে সে কিন্তু এনার্জেটিক্যালি অ্যাকচুয়ালি অনেক ওপরে আছে বা অনেক বেশি আনস্টেবল। তাহলে আমার অ্যাটমিক যে নাইট্রোজেনটা আছে তার আয়োনাইজেশন এনার্জি নিঃসন্দেহে কম লাগবে, কারণ এই যেহেতু আনস্টেবল কম এনার্জি দিলে এই ইলেকট্রনটাকে ছেড়ে দেবে। আর এ যেহেতু স্টেবল তাহলে এক্ষেত্রে আমার কী হবে, আয়োনাইজেশন এনার্জি বেশি লাগবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা হলো 1 নম্বর। এটা আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছো। এবার 2 নম্বরের পার্টটা দেখো। 2 নম্বরের পার্টটা আমরা কার জন্য বলেছি, অক্সিজেনের জন্যে। আর অক্সিজেনের কেসটা দেখো পুরো উল্টো আছে। মলিকুলার অক্সিজেনের হোমোটা দেখো ওপরে, আর অ্যাটমিক অক্সিজেনের হোমোটা দেখো অ্যাকচুয়ালি নিচে। তাহলে এনার্জেটিক্যালি দেখো এই মলিকুলার অক্সিজেনটা আনস্টেবল, ঠিক করে লক্ষ্য করো, এনার্জেটিক্যালি মলিকুলার অক্সিজেনটা আনস্টেবল। তাহলে মলিকুলার অক্সিজেনটাকে যদি আমাকে মলিকুলার অক্সিজেন থেকে যদি একটা ইলেকট্রন আমাকে বের করতে হয় তাহলে আমাকে তুলনামূলকভাবে কী হচ্ছে, কম এনার্জি দিতে হবে। ওয়্যারএজ অ্যাটমিক অক্সিজেন থেকে ইলেকট্রন বের করতে কিন্তু আমায় বেশি এনার্জি দিতে হবে। এটা ক্লিয়ার হয়েছে? দেখো এবারে ক্লিয়ার হয়েছে কি? সবাই বুঝতে পেরেছো তো এটা? এইবারে প্রশ্নটা হচ্ছে যে কেন আমি পাশাপাশি আঁকতে বলেছিলাম? স্যার যা আপনি বললেন তার জন্য আমি যদি ওপর নিচে আঁকতাম তাতেও হয়ে যেত, কিছু দরকার ছিল না পাশাপাশি আঁকার। কিন্তু পাশাপাশি আঁকার দরকারটা হচ্ছে কনসেপ্টের জন্য বলেছিলাম। দেখো কোশ্চেনটাকে যদি এবার আমি মার্চ করে দিই, 1 আর 2কে মার্চ করে দিই, তাহলে আমি নাইট্রোজেন ভার্সেস অক্সিজেন কম্পেয়ার করতে পারি। ঠিক করে লক্ষ্য করো, আমি করতে পারি কি, নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটালের যে এনার্জিটা আছে সেটা হচ্ছে আমার নাইট্রোজেন কোথায় গেল, হ্যাঁ, N2-র যে এমোর যে এনার্জিটা আছে, এমোর এনার্জিটা দেখবে, N2 যে এমোর এনার্জিটা আছে সেটা কত আছে আমার 1503। আর অক্সিজেন কোথায় গেল, O2-র যে এমোর এনার্জিটা আছে সেটা দেখো 1164। দেখো ওইটাও তুমি কম্পেয়ার করতে পারবে। নাইট্রোজেনের এমও দেখো এখান থেকে বেরোবে, আর অক্সিজেন কোথা থেকে বেরোবে, এখান থেকে বেরোবে। এবার কম্প্যারিজনটা দেখো কত সুন্দর। এইটা কি আসবে, এটা আসবে আমার অ্যাকচুয়ালি সিগমা পি জেড। যদি জেডকে তোমরা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরো, এক্সকে ধরলে তোমরা সিগমা পি এক্স লিখবে। বাট এইটা কি, এইটা তো পাই জি স্টার, তাই না? তাহলে একটা অ্যান্টি বন্ডিংয়ে আছে এবং এনার্জেটিক্যালি হাই, আর একটা কোথায় আছে, বন্ডিংয়ে। তাহলে O2 থেকে আমার ইলেকট্রনটাকে বার করতে কী হবে, তুলনামূলকভাবে কম এনার্জি লাগবে। ওয়্যারএজ যদি আমি N2 থেকে ইলেকট্রনটাকে বার করতে চাই তাহলে নিঃসন্দেহে কী হবে, আমার বেশি এনার্জি লাগবে। তাহলে এটাও আমরা কম্পেয়ার করতে পারি, যদি এবার মানে আমাকে যদি কোশ্চেনটা এরকমভাবে দেওয়া হয় তাতেও আমরা কম্পেয়ার করতে পারবো। বোঝা গেছে জিনিসটা? আচ্ছা চলো এইবার তাহলে আমরা একটুখানি এটা লিখি, মানে এর অ্যান্সারটা শুরুটা এরকমভাবে করবে যে ইন কেস অফ N2 কমা দ্য ইলেকট্রনস বা দ্য ইলেকট্রন করে দিই, কারণ একটাই তো ইলেকট্রন আছে না। দ্য ইলেকট্রন ইজ টু বি রিমুভড, এটা এই করলাম তো, হ্যাঁ ঠিক আছে। দ্য ইলেকট্রন ইজ টু বি রিমুভড, দেখো কোথা থেকে রিমুভ করা হচ্ছে, ফ্রম এ এমও, কোন এমও থেকে, পাই ইউ থেকে। ঠিক করে লক্ষ্য করো, N2-র ক্ষেত্রে আমরা কোথা থেকে করছি, পাই ইউ থেকে। দেখো এখান থেকে আমরা রিমুভ করছি, মানে যেটা কিন্তু একটা বন্ডিং অরবিটাল, তাই না, হুইচ ইজ স্টেবলার বা মোর স্টেবলও লিখতে পারো, অসুবিধা নেই, দেন দ্য করসপন্ডিং অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন, ফুল স্টপ দিয়ে লিখবে দিস ইজ ওয়াই বা N2 করে দিই একেবারে, এটা লিখে দিই, দিস ইজ ওয়াই N2 রিকোয়ার্স হায়ার এনার্জি, N2 requires higher energy for its ionization. দেখো বোঝা গেছে এই অবধি? N2-র কেস মানে এটা হচ্ছে 1 নম্বরের পার্টটা বলেছি। দেখো এটা পুরো ক্লিয়ার আছে কিনা আগে, কনসেপচুয়ালি আগে দেখো এই জিনিসটা পুরো ক্লিয়ার আছে কিনা, কারণ এমোর থেকে কোনো প্রশ্ন আটকাবে এটা আমার মনে হয় না। মানে নট এ সিঙ্গেল, মানে একটা 5% জিনিসও এমো থেকে আটকানোর কথা নয় যদি কনসেপ্ট ক্লিয়ার রাখতে পারো।
এবং ফুল মার্কস পাওয়া যায় এমও থেকে, এইটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এমোর কোশ্চেন উইথাউট এমও ড্রয়িং আমরা কোনো নাম্বারই পাবো না। এমও তো মাস্ট ড্র করতেই হবে। শুধু এমও ড্রটা নয়, এমও যখন আমরা ড্র করছি, যেরকম আমরা এখানে এঁকেছি, এবার তোমরা অনেকেই এই ভুলটা করবে, আমি যখন পরীক্ষা নেবো আমি জানি ভুলটা হবে, সেটা হচ্ছে এই মাঝখানে এইগুলো না আমরা লিখতে ভুলে যাই। বাট এইটা লিখতে হবে। এটা যদি আমি না লিখি তাহলে আমি বোঝাতেই পারছি না যে আমি কাকে রিপ্রেজেন্ট করছি বা কার এমোটাকে রিপ্রেজেন্ট করছি। তোমরা এমোটাকেও ঠিক এঁকে দাও, আর নিচে কিছু লেখো না, মানে ওটুর এমো তো পাশে 2s আর 2p করে দাও, আর নিচে না অক্সিজেন লেখো না ওটু লেখো, কিচ্ছু লেখো না। ওখানে কিন্তু নাম্বারটা অনেকটা কেটে নেবে। কেন কেটে নেবে? কার এমো করেছো, তুমি কাকে রিপ্রেজেন্ট করছো। এইগুলো অ্যাকচুয়ালি অনেকেরই ভুল হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টের ভুল হবে। দেখবে যখন পরীক্ষা নেবো তোমাদের এই ভুলগুলো হবে। আচ্ছা, তার সাথে হচ্ছে ওই অরবাইটালের যে সিম্বলগুলো, এগুলোও তোমাকে করতে হবে, মানে মেনশন করতে হবে। ও সরি 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 সরি, খেয়াল করিনি ওটা, সরি আমি খেয়াল করিনি। ওটা হয়ে যাচ্ছে সিগমা পিজেড, সিগমা পিজেড, পাইউ আমি খেয়াল করিনি, এটা দেওয়ার সময় পাইউ করি। সিগমা পিজেড থেকে বেরোবে, পাইউ না, সিগমা পিজেড থেকে, সিগমা পিজেড থেকে বেরোবে। বন্ডিং ওটা দেখা থেকে ওইটা পাইউ লিখে ফেলেছি। সিগমা পিজেড থেকে বেরোচ্ছে হুইচ ইজ স্টেবলার দ্যান দ্য করসপন্ডিং অ্যাটমিক অরবিটাল অফ নাইট্রোজেন। ভালো ধরেছো এটা। এই অবধি আশা করি সবাইকার বোঝা গেছে তো, এটা অসুবিধা নেই। সেকেন্ডটা দেখো, একই রকমভাবে আমরা সেকেন্ডটা করব। কি লিখবো তাহলে? দ্য ফার্স্ট ionization potential of atomic oxygen, the first ionization potential of atomic oxygen is greater than that of molecular oxygen, greater than that of molecular oxygen, এটাই তো আমাকে বলা হয়েছে। আচ্ছা, এবার কারণটা কি? একই ওই রকমভাবেই লিখবে যে দিস ইজ ডিউ টু দ্য ফ্যাক্ট, this is due to the fact that in the molecular oxygen, comma, the electron is to be removed। একটু দেখে নেবে আমি যেখান থেকে লিখছি ওটা ঠিক আছে কিনা, কারণ আমি ওইটা আগেরটা অতটা খেয়াল করিনি, দুম করে লিখে দিয়েছি। দ্য ইলেকট্রন ইজ টু বি রিমুভড resides in an antibonding MO। আচ্ছা, মোটা একবার দেখিনি, হ্যাঁ ঠিক আছে, পাই জি স্টার রিসাইডস ইন অ্যান অ্যান্টিবন্ডিং এমও, ব্র্যাকেটে তাহলে লিখে দেবো আমরা পাই জি স্টার। তোমরা তাও কিন্তু ম্যাচ করে নেবে, আমি দেখেই লিখে দিচ্ছি, তাও ম্যাচ করে নেবে। which is destabilized compared to the outermost atomic orbital of the free oxygen atom, দেখো বোঝা গেছে তো এবারে? এই রিমুভড রিসাইডস ইন অ্যান অ্যান্টিবন্ডিং এমও। আবার এইরকম বললে আমার হাতে লেগে এতটা খারাপ লাগছে, বোঝা যাচ্ছে না। আর ভালো হবে না হাতের লেগা, পরের জন্মে করে নেব। এই সায়ন্তী কি জয়েন করেছিলে না? সায়ন্তী আছো? আচ্ছা ঠিক আছে। চলো হয়ে গেছে তো, চেঞ্জ করছি এটা। এটা হচ্ছে আমাদের আচ্ছা, outermost atomic orbital of the free oxygen atom। এই বোঝা যাচ্ছে, আমার হাতে লেখা খুবই ভালো আছে, দেখো আউটারমোস্ট বোঝা যাচ্ছে। outermost atomic orbital of the free oxygen atom হয়েছে।
আচ্ছা, এইবার একটু একটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন বলি, একটু যদি শক্ত আসে তখন এই ধরনের প্রশ্নগুলো আসে। সেটা হচ্ছে, কোশ্চেনটা বলেই লিখে দিই সুবিধা হবে। সেটা হচ্ছে এইরকম একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মনে করো ফ্লুরিন, আমি শর্টে লিখছি প্রশ্ন, ঠিক আছে, ওই ডেসক্রিপটিভ লিখে দিলে আপনি আর ইভেন আমাদের বুঝতে হবে এটা। ফ্লুরিনের কালারটা কী হয়, নর্মালি ইয়েলো কালার হয় বা হালকা ইয়েলো কালার হয়। ক্লোরিন পুরোপুরি ইয়েলো হয়, পেল ইয়েলো আর ইয়েলোর মধ্যে মানে হালকা আর একটা এইটুকুই। আচ্ছা, ব্রোমিন কিরম কালার হয়, আয়োডিন কিরম কালার হয়, এটা বলো, এটা তোমাদের জানা উচিত। ব্রোমিন কী হবে, এগুলো তো জানা উচিত। ব্রোমিনটা কী হয় বলো, এটা তো এটা করনি, ব্রোমিন রেডিশ ব্রাউন, এটা তো 11-12 জিনিস। ব্রোমিন হচ্ছে রেডিশ। আচ্ছা, আর I2টা কি, I2টা হচ্ছে আমাদের ভায়োলেট কালার হবে, তাই তো। এইটাই একটা আসে, এটাই একটা কোশ্চেন আসে এক্সপ্লেন বলে, ঠিক আছে। এটা কিন্তু এমওডি প্রশ্ন, মানে এমও দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। এক্সপ্লেন অনেক কিছু দিয়ে করা যেতে পারে, বাট আমাদের লেভেলে যেহেতু এখন এমও আছে, তাহলে আমরা এমও দিয়েই এখন এক্সপ্লেন করবো, ঠিক আছে। আচ্ছা, অ্যান্সারটা লিখবো, বাট তার আগে শুধুমাত্র তোমরা F2 এমওটা এঁকে নাও, আর কারোর এমও আঁকার দরকার নেই। শুধুমাত্র যে F2 আছে, F2 এমওটা এঁকে নাও, কারণ F2 দিয়েই আমরা Cl2, Br2, I2 সবগুলো ব্যাখ্যা করবো। জাস্ট তাড়াতাড়ি F2 এমওটা এঁকে নাও সবাই, একটু তাড়াতাড়ি আঁকবে। হ্যাঁ, অ্যান্সারটা আমি পুরো লিখিয়ে দেবো, এমওটা একটু এঁকে নাও। আগে বুঝিয়ে দেবো তারপরে লেখাবো, ঠিক আছে। আগে ওটা এঁকে নিয়ে আমি অ্যান্সারটা আগে একটু বুঝিয়ে দিই, তারপরে আমি লিখে দিচ্ছি। হয়ে গেলে একটু বলো, আমি তো বুঝতে পারছি না, তাই তোমাদের আঁকা হয়ে গেলে একটুখানি জানাবে কাইন্ডলি। এই অনুময় শুনতে পাচ্ছ তুমি? তোমায় একটা প্রশ্ন করেছেন, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাকি সবার হয়েছে তো, আমি তাহলে অ্যান্সারটা একটু লেখাচ্ছি। অ্যান্সারটা লেখাবো না, আগে বুঝিয়ে দেবো তারপরে লেখাবো। ঠিক আছে চলো। আচ্ছা, এইবার দেখো, F2 যখন তোমরা এঁকোছো, আলটিমেটলি কী হয়, এই যে কালারগুলো দেখায়, এগুলো হচ্ছে ট্রানজিশনের জন্য দেখায় আলটিমেটলি। ট্রানজিশন বলতে কি, ট্রানজিশন বলতে হচ্ছে হোমো টু লুমো, এই ট্রানজিশনটা হবে। আচ্ছা, ফ্লুরিন যখন তোমরা করেছো, যেহেতু তোমরা করে ফেলেছো, তাহলে এখানে বলো, এখানে হোমোটা কোনটা এসছে বলো, এখানে হোমো কি আসছে আর লুমো কি আসছে বলো দেখি। হোমোটা কোন অরবাইটাল এসছে আর লুমোটা কোন অরবাইটাল এসছে বলো দেখি। এই হয়ে গেছে বলছো তো, বলবে তো? হ্যাঁ, এইটা তাহলে হোমো কি আসছে, হোমো হচ্ছে আমাদের পাইজি স্টার, তাই তো। এটা আসছে আমার পাইজি স্টার অফ 2s। হোমোটা দাঁড়াও, না সরি, পাইজি স্টার অফ 2p ওয়াই আর এক্স, বা 2p জেড ওয়াই, যেটা ইচ্ছা তোমরা করতে পারো অ্যাজ পার দ্য ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস। এইটা এসছে তো, একটু দেখে নাও তো, এটাই আসার কথা। এটা এসছে তো, ঠিক আছে। তাহলে লুমো কোনটা আসবে বলো দেখি, লুমো কি আসবে বলো। ভেরি গুড, সিগমা স্টার ইউ 2pz। আচ্ছা, যখন এটা করছো তখন কিন্তু তোমরা অবশ্যই এমোর পাশে মেনশন করে দেবে যে জেড অ্যারো দিয়ে INA বা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, যে আমরা জেডটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস ধরছি, তাই সিগমা 2pz ধরেছি। যদি এক্স ধরতাম তাহলে সেটা সিগমা 2px লিখতাম, তাই ওই জন্য এটাকে কিন্তু মেনশন করে দেবে। আচ্ছা, এইবারে যেটা বলছিলাম, দেখো আমার যখন কালার শো করছে সেটা কি, আলটিমেটলি হোমো টু লুমো ট্রানজিশন।
এই ইলেকট্রন যে এই যে ট্রানজিশনটা হচ্ছে এই ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা আছে সেই ওয়েভলেন্থটা অ্যাকচুয়ালি ভিজিবল রিজিয়নে পড়ছে, তাই জন্য আমরা তাকে কালার দেখতে পাচ্ছি। কারণ এইরকম হোমোটুলুমো ট্রানজিশন তো সবার ক্ষেত্রেই হচ্ছে, কিন্তু সবাই তো আর কালার দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ অন্যদের ক্ষেত্রে এই যে ট্রানজিশনটা হচ্ছে সেটা ইউভিতে পড়তে পারে, সেটা আইআরে পড়তে পারে, সেটা ফার আইআরে পড়তে পারে। এই সব রিজিয়নে পড়লে আমরা কালার কখনো পাবো না। কিন্তু এই ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলোর ক্ষেত্রে কী হচ্ছে, এগুলো সবসময়ের জন্যই ভিজিবল রিজিয়নে পড়ছে, তাই কালার দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা এইগুলো আপনি দেখেই বুঝতে পেরে যাবো যে কে ভিজিবল কে এতে পড়ছে? না, দেখে কখনো আমরা ওটা বুঝতে পারি না। এখানে কোশ্চেন অনুযায়ী আমরা বুঝতে পারছি হ্যাঁ নিঃসন্দেহে তার মানে এরা ভিজিবল রিজিয়নে পড়ছে, নাহলে কালারটা কী করে দেখাবে? তাই কোনো একটা পার্টিকুলার মনে করো আমায় যদি অ্যাটম বা কিছু দিয়ে দেয়, কোনো একটা পার্টিকুলার মলিকুল যদি আমায় দিয়ে দেয়, আমি আননোন মলিকুল, আমি কিন্তু ওই রকমভাবে জাস্ট দেখে বলে দিতে পারবো না যে ও কালার রিজিয়নে পড়বে বা ভিজিবল রিজিয়নে পড়বে কি পড়বে না। এটা কখনো দেখে ওরকমভাবে বলে দেওয়া যায় না। এইটা কি অ্যাজ পার কোশ্চেন যদি আমাকে এক্সপ্লেন করতে দেয় তখন আমরা বুঝতে পারি, যেরকম এটা অলরেডি কালার আছে, তাহলে আমরা বুঝতে পারছি না নিঃসন্দেহে ভিজিবলে পড়বে, নাহলে কালারটা দেখাতে পারবে না। বাট অন্যান্য অনেক কিছু আছে, যেরকম ফর এক্সাম্পল অক্সিজেন O2 কালার শো করছে না, তার মানে সে ভিজিবল রিজিয়নে পড়ছে না, নর্মাল কথা। এইবার ব্যাপারটা হচ্ছে কম্প্যারিজনটা আমার দরকার। এখানে তো এইটা তো নর্মাল জিনিস, বাট আমার কি দরকার? কম্প্যারিজনটা। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, তাহলে আমি যদি ফ্লুরিন টু ক্লোরিন টু ব্রোমিন টু আয়োডিন এইটা যদি আমি আঁকতে চাই, তাহলে আমার হোমো আর লুমো এই জায়গাটা ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো। এইটা হচ্ছে আমার F2। আচ্ছা, F2-র হোমোটা লিখবো, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আবার লিখতে হবে, ঠিক আছে লিখে দিই, ছাড়ো। হোমো আর লুমো এটা আছে, ভালো করে লক্ষ্য করবে। এর হোমোটা তাহলে আমরা কি লিখছি? পাইজি স্টার 2p, শুধু এইটুকুই লিখে দিচ্ছি, ঠিক আছে, 2p থেকে আসছে। আর এইটা কি লিখছি? এটা লিখছি আমরা সিগমা 2p। এটা জাস্ট বোঝানোর জন্য যে কোন অরবিটাল থেকে আসছে, আমি পিওরলি আর মেনশন করছি না। এটা ফ্লুরিনের জন্য হচ্ছে। এইবারে মনে করো আমি পাপিয়াকে জিজ্ঞাসা করছি, পাপিয়া তুমি এবারে বল। হ্যাঁ, সিগমা স্টার, ঠিক, সিগমা স্টার। এটা পাপিয়াকে একটা প্রশ্ন করছি, এবার বলো পাপিয়া, ক্লোরিনের জন্য যদি আমরা করি, এখন মনে করো ক্লোরিনের জন্য করছি, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এইটা কীরকম হবে? আলটিমেটলি হোমোলুমো তো এটাই থাকবে, শুধু 3p হবে, কিন্তু কীরকম হবে বলো, কি চেঞ্জেস আসবে? এই চেঞ্জেসটা বুঝতে পারলে এমনিই হয়ে যাবে, আর কিছু লাগবে না। চেঞ্জেসটা বোঝার চেষ্টা করো, ক্লোরিনের ক্ষেত্রে কীরকম হবে। একটা হিন্টস দিয়ে একটু করি, সবাইকেই হিন্টসটা দিচ্ছি আমরা। এই হিন্টসটা ওই জন্য দিচ্ছি তো বোঝার জন্য, কারণ আমি যদি এখন জাস্ট একটু বলে দিচ্ছি জিনিসটা মুখস্থর মতো হয়ে যাবে, তাই ওই জন্য আমি হিন্টসটাই দিই আগে। সেটা হচ্ছে আমরা ক্লাস বলছি ফার্স্ট সেমিস্টারে, বা ফার্স্টেই বললাম তো মনে হয়, হ্যাঁ অ্যাটমিক স্ট্রাকচার ফার্স্ট সেমিস্টারে পড়েছি। আউপাউ প্রিন্সিপালের একটা লিমিটেশন বলেছিলাম আমরা, ওই ল্যান্থানাইডসের ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে, অথবা 3d4s এই ইলেকট্রন ফিলআপের ক্ষেত্রে কি বলেছিলাম মনে আছে? ল্যান্থানাইডসগুলোর পার্টিকুলার ইলেকট্রন কনফিগারেশনের আউপাউ প্রিন্সিপালের একটা লিমিটেশন ছিল, মনে আছে কি লিমিটেশন বলেছিলাম? কারণ মনে নেই? আমরা বলেছিলাম যে যত এনার্জেটিক্যালি হায়ার অর্ডারের দিকে যাচ্ছি, 2 হলো, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এরকমভাবে তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলো যাবে। আমরা কি বলেছিলাম তখন 4f আর 5d এই যে দুটো আমার অরবিটাল আছে, এদের মধ্যে অ্যাকচুয়ালি এনার্জি গ্যাপটা খুব কম, প্রায় কাছাকাছি এরা। এই জন্যে 4f-এ আর 5d-র মধ্যে অ্যাকচুয়ালি 4f-এ পরে ঢোকার কথা, আগে ঢোকার কথা, কিন্তু 5d-তে একটা ইলেকট্রন ঢুকে যায়, তারপরে 4f-এ ঢোকে। কারণ ওই সময় ওরা জাজ করতে পারে না যে কে এনার্জেটিক্যালি নিচে আর উপরে, কারণ এতটাই ক্লোজ যে আগে ওই রকম 5d-তে একটা ইলেকট্রন ঢুকেই যায়। এই সেম লজিক দেখো এবার আমরা এখানে কাজে লাগাবো। তাহলে ফ্লুরিন থেকে, ক্লোরিন থেকে, ব্রোমিন থেকে আয়োডিন যখন আসছে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এই যে হোমোলুমোটা অ্যাকচুয়ালি সেম থাকছে, সেটা 3p, সেটা তারপরে একটা 4p, তারপরে একটা 5p, কিন্তু এনার্জি বলছি কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, হায়ার অ্যাটমসের জন্য বা হায়ার মলিকিউলসের জন্য হচ্ছে, হায়ার অরবিটের জন্য হচ্ছে। তাহলে এনার্জি গ্যাপটা কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। 2s আর 2pর মধ্যে যতটা এনার্জি গ্যাপ, 3s আর 3pর মধ্যে এনার্জি গ্যাপ তার থেকে কম, 4s আর 4pর মধ্যে তাহলে তার থেকেও কম, 5s আর 5pর মধ্যে কি হবে, তাহলে আরও কম।
যত তুমি হায়ার অর্ডারের দিকে যাবে তত কিন্তু এনার্জিটা কী হবে, এনার্জি গ্যাপটা ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে আমার কি হচ্ছে, এইখানে এইটা যদি সিগমা স্টার পাই স্টার হয় এই ফ্লুরিনের জন্যে, আমি ক্লোরিনের জন্য কীরকম আঁকতে পারি, দেখো কম্প্যারিজনের জন্য আমরা এরকম আঁকলাম। তাহলে এটা হলো হোমো, এটা লুমো হচ্ছে, এবং এটাকে কি বলছি তাহলে আমরা, পাই স্টার হবে 3p, আর এটা হবে আমার সিগমা স্টার 3p। তাহলে এটা কার জন্য আঁকছি, এটা আমরা ক্লোরিনের জন্যে। সিমিলারলি দেখো যদি আমি ব্রোমিনের জন্য আঁকি কী করবো, তাহলে আরও কম হবে গ্যাপটা নিঃসন্দেহে। তাহলে এটা হয়ে যাবে তখন কি 5 স্টার 4p, এটা হবে আমার সিগমা স্টার 4p, এটা হোমো, ওপরেরটা হচ্ছে আমার লুমো। এটা কার জন্য হলো, ব্রোমিনের জন্যে। তাহলে আয়োডিন কি হবে, আরও ছোট হবে, মানে এনার্জি গ্যাপটা বলছি আরও ছোট হবে। তাহলে এটা হচ্ছে আমার হোমো, এটা হচ্ছে আমার লুমো, এইটা হলো আমার কি পাই স্টার 5p হবে তাহলে, আর এটা কি হয়ে যাবে তাহলে আমার সিগমা স্টার 5p। দেখো এটা হচ্ছে আমার আয়োডিনের জন্য। ব্যাস, এই অবধি সবার ক্লিয়ার হয়েছে তো? আগে এই অবধি দেখো ক্লিয়ার হচ্ছে কিনা, কারণ এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে কোশ্চেনের অ্যান্সার বুঝতে পারবে না। আগে এইটুকু বুঝতে হবে। যত আমরা কি হচ্ছে হায়ার অ্যাটমসের দিকে যাব, বা হায়ার মনে করো যে এনার্জিগুলো আছে, সেটা 4s হোক 4p হোক, তারপরে 4d 5s 5p, তত কি হচ্ছে তাদের মধ্যে এনার্জি গ্যাপগুলো ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। কারণ যত লোয়ারে আসবো, এটা হচ্ছে সিম্পল এরকমভাবে ভাবতে পারো, যত আমরা লোয়ারে আসছি তত কি হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা আছে, সেটা সব থেকে বেশি এফেক্ট কার ওপরই হবে, 1s 2s 2p যেগুলো কাছে আছে তার ওপরেই তো এফেক্টটা হবে। কারণ ওই সব ইলেকট্রনগুলোই কিন্তু বেশি পরিমাণে টানবে, ওই জন্য ওইগুলো কি হয় নিউক্লিয়াসের অনেক কাছাকাছি চলে আসছে, আর দূরেরগুলো কিন্তু নিউক্লিয়াসের অত কাছাকাছি আসছে না। এই জন্য কি হয়, দূরেরগুলোর মধ্যে এনার্জি গ্যাপ যেটা আছে সেটা কম হয়, আর যেগুলো কাছে আছে তাদের মধ্যে এনার্জি গ্যাপটা অনেক বেশি ক্রিয়েট হয়ে যায়। এই জন্যই 2s 2pর মধ্যে এনার্জি গ্যাপ বেশি, 3s 3pর মধ্যে কম, আবার 4s 4pর মধ্যে আরও কম, 5s 5pর মধ্যে আরও কম। যত তুমি হায়ার অর্ডারে যাবে তত এবারে ধীরে ধীরে মার্চ করতে শুরু করবে খুব কাছাকাছি। ওই জন্যে এই আমরা বলেছিলাম আউটবো প্রিন্সিপালের লিমিটেশনটা, যে 4f আর 5d এরা এনার্জিটিক্যালি এত ক্লোজ যে এরম হয় না যে 4f এ পুরো 14টা ইলেকট্রন ঢোকার পর 5d-তে ঢুকছে, তা হয় না। 5d-তেও মাঝখানে ঢুকে যাচ্ছে একটা করে ইলেকট্রন, বা দুটো 0 to 1 মানে একটা করে ইলেকট্রন ঢুকছে। এটা কেন হচ্ছে, কারণ এনার্জিটিক্যালি তারা ক্লোজ আছে তাই। তাহলে এইখানে দেখো আপাতত এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো, এনার্জি গ্যাপটা সবাইকার কাছে ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে এনার্জি গ্যাপটা যদি ক্লিয়ার হয় তাহলে দেখো এরপরেও কোশ্চেন, মানে এরপরেও যে জিনিসটা আছে সেটাও কনসেপচুয়ালি বুঝতে পারবে। তাহলে আমার এইটুকু আমরা আবার জানি যে ই ইজ ইকুয়ালস টু হচ্ছে কি hc/λ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো আমরা এটা বুঝতে পারবো, আগে আমি পুরো এক্সপ্লেনেশনটা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপর লেখাবো। তাহলে এখান থেকে এটাও আমরা জানি যে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। তাহলে যেখানে এনার্জি গ্যাপটা বেশি সেখানে কি হচ্ছে ল্যামডাটা কম, যেখানে এনার্জি গ্যাপ কম সেখানে ল্যামডা বেশি। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ল্যামডাটা কী হবে বলো, কম হবে, আর আয়োডিনের ক্ষেত্রে কি হবে, ল্যামডাটা বেশি হবে। এইটুকু সবাই বুঝতে পেরেছো? এটুকু সবাইকার ক্লিয়ার? ব্যাস ব্যাস, এইবার দেখো কোশ্চেনের অ্যান্সার কীভাবে দাঁড়াচ্ছে। আমাদের নর্মাল কালার হুইল কি, কালার হুইলটা আমি পরে দেখাচ্ছি, আগে নর্মাল কনসেপ্টে বোঝাই। এটা তো ভিপজিওর, এটাই তো আমার আলটিমেটলি কালার, ওভারঅল তো এই 7টা কালার মিলিয়েই তো সব কিছু। তাহলে এটা যদি ভিপজিওর হয়, এইখানে দেখো ল্যামডা হাই, আর ভায়োলেট মানে কি ল্যামডা লো, এটা আমরা সবাই জানি। ব্যাস দেখো ফ্লুরিনের ক্ষেত্রে কি হয়েছে ঠিক করে লক্ষ্য করো, ফ্লুরিন কোন ধরনের এনার্জি বা কোন ওয়েভলেন্থের এনার্জি অ্যাবজর্ব করছে, লো ওয়েভলেন্থের এনার্জি, ঠিক করে লক্ষ্য করো। ফ্লুরিন যেটা অ্যাবজর্ব করছে সেটা হচ্ছে লোয়ার ওয়েভলেন্থের এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে অ্যাবজর্পশনটা কোন দিকে করছে, অ্যাবজর্পশনটা হচ্ছে এই দিকে, এটা কিরমভাবে করে লাভ নেই, আমি হাইলাইট করে দিই। অ্যাবজর্পশনটা করছে দেখো প্রায় ভায়োলেট ইন্ডিগো এই রিজিয়নে হচ্ছে ফ্লুরিন পার্টিকুলার একটা ওয়েভলেন্থের এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে ট্রান্সমিট কোনটা করবে, ঠিক উল্টো দিকে ট্রান্সমিট করবে, মানে আমরা যেটা দেখতে পাবো, আমরা তাহলে কি দেখতে পাবো, ইয়েলো অরেঞ্জ রেডিসের দিকে। ফ্লুরিনের কালার কি, পেল ইয়েলো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ বলছি আর একবার, অসুবিধা নেই। দেখো এইখানে এই অবধি বোঝা গেছে যে ফ্লুরিনের ক্ষেত্রে কি হচ্ছে, কম ওয়েভলেন্থের এনার্জি ও অ্যাবজর্ব করবে, কারণ এখান থেকে যদি ওকে এইখানে এক্সাইট হতে হয় তাহলে যে ওয়েভলেন্থের এনার্জিটা ওর লাগবে সেটা হচ্ছে একটা লোয়ার ওয়েভলেন্থ। লোয়ার ওয়েভলেন্থ মানে কোন দিকে, লোয়ার ওয়েভলেন্থ মানে হচ্ছে ভায়োলেট ইন্ডিগো ব্লু এই দিকের, তাই না? লোয়ার ওয়েভলেন্থের এই লাইটটা যদি ও অ্যাবজর্ব করে, ট্রান্সমিটেড লাইট মানে যেটা আমরা দেখতে পাবো সেটা কি, সেটা এর অপোজিটটা,
আমরা দেখতে পাবো ঠিক এর অপোজিটটা, মানে এই ধরনের রিজিয়ানটা, ইয়েলো অরেঞ্জ রেড, এই ধরনের রিজিয়ানটা আমরা দেখতে পাবো। অ্যাবজর্ব করবে ও যে দিকটায়, ট্রান্সমিট করবে ঠিক অপোজিট। অ্যাবজর্ব যদি আমার হায়ার ওয়েভলেন্থে হয়, ট্রান্সমিট হবে লোয়ার ওয়েভলেন্থ। অ্যাবজর্ব যদি হয় লোয়ার ওয়েভলেন্থ, ট্রান্সমিট কী হবে, হায়ার ওয়েভলেন্থ। তাহলে ও লোয়ার ওয়েভলেন্থের লাইটটা অ্যাবজর্ব করছে, তাহলে ট্রান্সমিট করবে হচ্ছে হায়ার ওয়েভলেন্থের দিকে, মানে আমরা দেখতে পাবো ইয়েলোইশ অরেঞ্জিস বা রেডিশ টাইপ অফ স্ট্রাকচার কালার। ওই জন্যে ফ্লুরিনের কালারটা কী হয়েছে দেখো, তোমার ইয়েলো টাইপ হয়েছে। এইবারে তোমরা চলে যাও আয়োডিনের ক্ষেত্রে। দেখো আয়োডিন কি করেছে, হায়ার ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে, কারণ এখান থেকে যদি ইলেকট্রনটাকে এখানে এক্সাইট হতে হয় তাহলে ছোট্ট এনার্জি গ্যাপ, তার মানে কি একটা হায়ার ওয়েভলেন্থের আমার লাইট বা হায়ার ওয়েভলেন্থের এনার্জি অ্যাবজর্ব করছে ও, বা লাইট অ্যাবজর্ব করছে। তাহলে হায়ার ওয়েভলেন্থ যদি ও অ্যাবজর্ব করতে হয় তাহলে কোন দিকটা অ্যাবজর্ব করবে, দেখো এই দিকটাও অ্যাবজর্ব করবে, অরেঞ্জ রেড ইয়েলো এই দিকটাও অ্যাবজর্ব করবে। তাহলে ট্রান্সমিটেড কালার কী হবে, ট্রান্সমিটেড কালার হবে এই দিকটা, ভায়োলেট ইন্ডিগো ব্লু। এটা আয়োডিনের কালার তাহলে কী হয়, ভায়োলেট হয়। বোঝা গেছে পুরো? আচ্ছা এইবারে জিনিসটা হচ্ছে কি, আমরা এইটা কিন্তু পিওরলি বলে দিতে পারি না যে ফ্লুরিন একদম স্যার ফ্লুরিন একদম পেল ইয়েলো দেখাবে, আমরা কি করে বুঝছি যে কোনটা অ্যাবজর্ব করবে কোনটা হবে, না এইটা ওরকমভাবে বোঝা যায় না, কারণ এখানে তো আমরা কোয়ান্টিটেটিভ বুঝতে পারছি না যে একদম পার্টিকুলার কোন ওয়েভলেন্থটাতে করছে, সেটা ভায়োলেট না সেটা ইন্ডিগো না সেটা ব্লু, একদম সেটা তো বুঝতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারছি যে ভায়োলেট ইন্ডিগো ব্লু এর দিকে অ্যাবজর্ব করছে, ওই জন্য অ্যান্সারটা হচ্ছে কোয়ালিটেটিভ। এবং আমরা এটাও বুঝতে পারছি ট্রান্সমিটেড কালারটা হবে ইয়েলো অরেঞ্জ রেড টাইপ। তাহলে অ্যাকচুয়াল কী করে পাবো, দেখো অ্যাকচুয়াল এরকম কখনো আমরা বুঝতে পারবো না। অ্যাকচুয়ালটা যেহেতু আমার কোশ্চেন অ্যান্সারটা দেওয়া আছে তাই আমরা বলতে পারছি, বা মনে করো যেহেতু আমরা এগুলো আমাদের কাছে নোন যে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের কালার নোন, সেই জন্য আমরা এটা বলতে পারছি। হ্যাঁ এবার যদি মনে করো আমাকে একটা আননোন প্রশ্ন দিয়ে দিল, পুরো আননোন, আমরা একদম জানিই না কোনো দিন, হ্যাঁ তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে পার্টিকুলার প্রেডিক্ট করতে পারবো না তার কালারটা কি হবে, হ্যাঁ তার কালারটা কোন দিকে হবে এটা আমরা প্রেডিক্ট করতে পারবো যে ইয়েলো অরেঞ্জ রেড এই ধরনের একটা কালার হবে, কিন্তু একদম ফিক্স কোন কালারটা হবে এটা কিন্তু কখনোই আমরা প্রেডিক্ট করতে পারবো না। এটা নোন কোশ্চেন তাই আমরা ওটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু আননোন যদি কিছু আসে আমরা জাস্ট একটা প্রেডিকশন করতে পারবো যে কোন দিকটায় হবে, কিন্তু একদম ফিক্স বলতে পারবো না যে কালার কোনটা হবে, কারণ এটা তো একটা কোয়ালিটেটিভ। আমরা কি একবারও জানি যে ভায়োলেট ইন্ডিগো ব্লু এর মধ্যে ও পার্টিকুলার ওই যে ওয়েভলেন্থ যেটা অ্যাবজর্ব করছে একদম কার সাথে ম্যাচ করছে, সেটা তো আমরা বুঝতে পারছি না, ওই জন্য ট্রান্সমিটেড কালারটা অ্যাকচুয়ালও আমরা বলতে পারবো না। এই জন্য আননোন প্রশ্ন কিন্তু আমাকে দেওয়া হবে না, আমাকে যেগুলো দেওয়া হবে নোন, অথবা দেখবে আমাকে বলে দেওয়া হবে যে কোন মানে কালারগুলো কী কী, যাতে আমরা এক্সপ্লেনটা করতে পারি। তাই ওখানে একদম আননোন যেটা তুমি হয়তো ভাবছো একদম আননোন যদি আসে কী করবো, একদম আননোন অ্যাকচুয়ালি আমাদের দেওয়া হবে না। এইবারে যেটা একটা আমি বলে দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে, এটা হচ্ছে কালার হুইল। এটা হচ্ছে শর্ট মানে জিনিসটা বোঝার জন্য। কালার হুইলটা কি, কালার হুইলটা হচ্ছে আমাদের অ্যাবজর্বড কালার কি আর ট্রান্সমিটেড কালার কি সেইটা বোঝার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কালার হুইল। মানে কি দেখো, VROYGB, ঠিক আছে? আচ্ছা মানে কি, মানে হচ্ছে এই কালার হুইলটার মানে হচ্ছে যে ট্রান্সমিটেড আর অ্যাবজর্বড কালার। যদি ভায়োলেটে ট্রান্সমিট হয় তার মানে আমি ইয়েলো পাবো, যদি মনে করো সরি ভুল বললাম, ভায়োলেট যদি অ্যাবজর্বড হয় তাহলে আমার হবে ইয়েলো ট্রান্সমিটেড, মানে আমি ইয়েলো দেখতে পাবো। যদি ইয়েলো রিজিয়নে অ্যাবজর্ব হয় তাহলে আমি ভায়োলেট দেখতে পাবো, মানে ভায়োলেটটা ট্রান্সমিটেড। যদি ব্লু রিজিয়নে আমার অ্যাবজর্ব হয় তার মানে আমি দেখতে পাবো কি অরেঞ্জ। আর যদি অরেঞ্জ রিজিয়নে আমার অ্যাবজর্ব হয় তাহলে আমি দেখতে পাবো হচ্ছে ব্লু। আচ্ছা আমার গ্রিন রিজিয়নে অ্যাবজর্ব হলে দেখতে পাবো রেড, আর যদি রেড রিজিয়নে অ্যাবজর্ব হয় তাহলে আমি দেখতে পাবো হচ্ছে গ্রিন। আচ্ছা এই কালার হুইলটা তাহলে প্রয়োজন কি, এটা কি মনে রাখতে হবে? হ্যাঁ কোশ্চেনটা অ্যান্সার করার জন্য আমার মনে রাখতে হবে। কেন? কারণ এই যে ফ্লুরিনের ক্ষেত্রে বলেছে আমার পেল ইয়েলো কালার, তাহলে কোন রিজিয়নে অ্যাবজর্ব হচ্ছে আমি কি করে বুঝবো, ওই জন্য কালার হুইলটা মনে রাখতে হয়। তাহলে যেহেতু ইয়েলো কালার ফ্লুরিন শো করছে তার মানে আমরা তার অপোজিটে বলতে পারবো নিঃসন্দেহে তাহলে ওর অ্যাবজর্ব যেটা করছে সেটা হচ্ছে প্রায় ওই ভায়োলেট রিজিয়নের কাছাকাছি, ক্লোরিনের ক্ষেত্রেও ভায়োলেট রিজিয়নের কাছাকাছি। এবার যেরকম মনে করো আয়োডিনের ক্ষেত্রে কি হচ্ছে, আবার কালারটা পাচ্ছি আমরা ভায়োলেট, তার মানে অ্যাবজর্ব করছে কোথায়, ইয়েলো রিজিয়নের কাছাকাছি। বোঝা গেছে জিনিসটা? এই অবধি ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে চলো তাহলে এইবারে আমরা অ্যান্সারটা লিখবো, মানে এই কমপ্লিট অ্যান্সারটা। আচ্ছা শুরুটা আমরা এরকমভাবে করছি, দ্য এক্সাইটেশন এনার্জি লাইজ, যেটা আমরা লিখেছি ওইভাবেই শুরুটা করছি, ঠিক আছে? দ্য এক্সাইটেশন এনার্জি লাইজ
এই আগের দিনের ক্লাসটা কি আমি দিয়েছিলাম, রেকর্ডেড দেওয়া হয়েছিল, দেওয়া হয়নি না? এই একটুখানি তোমরা মনে করিয়ে দেবে তো, আমার মনে থাকে না আসলে, এখন এত ব্যস্ত হয়ে গেছি মনেই থাকছে না, দূর শর্ট টার্ম মেমোরি হয়ে যাচ্ছে আমার। চলো এইটা তো আমরা বুঝতে পেরে গেছি, দেখো এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, এক্সাইটেশন এনার্জি লাইজ ইন দ্য সিকোয়েন্স, এটা অলরেডি এক্সপ্লেন করেছি, এটা বোঝা গেছে তো? হ্যাঁ, তাহলে আমরা লিখবো কি, দেখো আমরা এরকমভাবে লিখছি, দ্য ট্রেন্ড অফ ভেরিয়েশন অফ কালার, দ্য ট্রেন্ড অফ ভেরিয়েশন অফ কালার। আচ্ছা, কালার কিন্তু দুটোভাবেই লেখা যায়, COLOURও লেখা যায়, COLORও লেখা যায়, তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ক্যান বি নাইসলি এক্সপ্লেনড, কারণ একটা আমেরিকান ইংলিশ হয় আর একটা তোমার নর্মাল ইউকে, সেই হিসেবে আমরা করি এটা। নাইসলি এক্সপ্লেনড ফ্রম দ্য এমও পিকচার। কি বলছো বলো? এই কে কি বললে আমি শুনতে পেলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। দ্য ভিজিবল লাইট being absorbed actually excites the electron from কোথা থেকে কোথায় যাবে, যেহেতু এটা আমি ইন জেনারেল অ্যান্সার লিখছি ওই জন্য কিন্তু আমরা লিখছি এনপি। কেন? কারণ 2p 3p 4p 5p এইটাই তো হবে, ওই জন্য আমরা যেহেতু ইন জেনারেল অ্যান্সারটা এখন লিখছি ওই জন্য এইটা লিখে দিলাম, দেখো আলটিমেটলি এইটা হবে। ফুল স্টপ দিয়ে আমরা লিখছি দ্য এনার্জি গ্যাপ between these levels determines the color, মানে কি, মানে আমরা এরকম বলতে চাইছি যে F2-র ক্ষেত্রে কি হয়েছে, F2-র ক্ষেত্রে হচ্ছে পাই জি স্টার 2p, এখান থেকে কোথায় যাচ্ছে, এটা সিগমা ইউ স্টার 2p এইখানে যাচ্ছে, এই কারণে কিন্তু এটা হচ্ছে পেল ইয়েলো। রিজনটা আমরা লিখবো, বাট আমরা বলছি এই এনার্জি ডিফারেন্সের জন্যেই কিন্তু আমার কালারটা ক্রিয়েট হচ্ছে। এরপরে কি হচ্ছে, এইটা হচ্ছে পাই জি স্টার 3p, ওখান থেকে কি হচ্ছে সিগমা ইউ স্টার 3p, এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে ইয়েলো। তোমরা কিন্তু লিখতে থেকেও কিন্তু, কারণ আমি তো আস্তে আস্তে এটা স্ক্রল করতে হচ্ছে, নাহলে আমি লিখতে পারবো না। আচ্ছা, ব্রোমিন কি হয়েছে, পাই জি স্টার 4p, ওখান থেকে কি হয়েছে সিগমা ইউ স্টার 4p। আচ্ছা, এটাকে আমরা কি বলেছিলাম, রেডিশ ব্রাউন। আচ্ছা, লাস্ট কী ছিল আমাদের, I2 ছিল, I2টা কি হয়েছে আমাদের পাই জি স্টার 5p, ওখান থেকে কি হচ্ছে সিগমা ইউ স্টার 5p, এটা কি হবে ভায়োলেট। আচ্ছা, আমি একটু বলে দিই, আমরা যখন এই অ্যান্সারটা করছি আমি কিন্তু অনেক বুঝিয়ে তোমাদের অ্যান্সারটা এরকম লেখাচ্ছি, তার মানে কিন্তু এটা ভেবো না যে আমাকে এই পুরো অ্যান্সারটাকে লিখে দিতে হবে বা পুরো অ্যান্সারটা তুলে দিতে হবে, তা কিন্তু একদমই নয়। আমরা শর্টেই লিখবো জিনিসটা, হ্যাঁ এমনভাবে লিখবো যাতে 3 নম্বরের প্রশ্ন হলে 6 থেকে 7 মিনিটে কমপ্লিট হবে, যেটা আমি অলওয়েজ বলে এসেছি, আর যদি 2 নম্বরের প্রশ্ন হয় তাহলে 4 থেকে 5 মিনিটে হবে। এবং এটা আমি মানে বুঝবো কী করে, আমাকে নোন অ্যান্সারটাই খাতায় লিখতে হবে, তাহলেই বুঝতে পেরে যাব। তাই এই ধরনের জিনিসগুলো আমি পড়ে আমরা খাতায় প্র্যাকটিস করব, তখনই আমরা বুঝতে পেরে যাবো যে আমার অ্যাকচুয়ালি কত মিনিটে নামছে, এবং তুমি নর্মালি বুঝতে পারবে যে কোনগুলো আমরা লিখবো কোনগুলো আমরা লিখবো না, এমনি বোঝা যাবে জিনিসগুলো। তাই ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই ওটা হবে। চলো, এই অবধি আশা করি সবার লেখা হয়েছে মোটামুটি, যে ট্রানজিশনটা মানে কোথা থেকে কোথায় হচ্ছে এটা আমরা দেখালাম। আচ্ছা, এবারে যেটা আমরা লিখবো সেটা হচ্ছে ওই ওয়েভলেন্থের ব্যাপারটা, সেটা হচ্ছে গ্যাসিয়াস F2 actually absorbs the higher energy light,
এনার্জি লাইট দ্যাট ইজ ভায়োলেট। এবার বুঝতে পারছো কালার হুইলটা কেন কাজে লাগছে? কারণ আমরা জানি ফ্লুরিন ইয়েলো দেখাচ্ছে, তার মানে তার অ্যাবজর্বড কালারটা নিঃসন্দেহে ভায়োলেট হবে, কারণ কালার হুইলে দেখবে ভি এর অপোজিটে আমরা ওয়াই করেছি। ওই জন্যই বলেছিলাম কালার হুইলটা একটু মনে রাখতে হবে, তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সারগুলো খুব সহজে পারবে। অ্যান্ড দেয়ার ফোর ইট অ্যাপিয়ার্স, হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই লেখানোর সময় আমার মনে হলো, যাই হোক খুব ভালো জিনিস একটা। অ্যান্ড দেয়ার ফোর ইট অ্যাপিয়ার্স ইয়েলো, ব্র্যাকেটে লিখে দিচ্ছি পেল, কারণ পেল ইয়েলো ছিল। চলো আগে প্রশ্নটা করি, তারপরে বাকি অ্যান্সারটা কন্টিনিউ করবো। এবার একটু তোমাদের সবাইকে প্রশ্ন করছি, কালারটা বুঝতে পেরে গেছি আমরা সবাই যে একটা পেল ইয়েলো, একটা ইয়েলো, একটা রেডিশ ব্রাউন আর ভায়োলেট, এই কালারের এক্সপ্রেশন পেয়ে গেলাম। কিন্তু ঠিক করে যদি লক্ষ্য করো তাহলে দেখো একটা ইন্টেন্সিটিরও ব্যাপার আছে এখানে। মানে কি, তুমি যদি ফ্লুরিনেটটা দেখো, দেখো পেল ইয়েলো লেখা আছে, তারপর একটা ইয়েলো মানে ইন্টেন্সিটি বেড়েছে, রেডিশ ব্রাউন মানে নিঃসন্দেহে ইন্টেন্সিটি যথেষ্ট বেশি, কারণ রেড যেহেতু আছে আর ব্রাউন আছে ইন্টেন্সিটি বেশি। আর আয়োডিনের যে ভায়োলেট কালারটা হয় তোমরা সবাই দেখেছো আশা করি, মারাত্মক ডিপ কালার থাকে। মানে মারাত্মক ডিপ মানে কি, দূর থেকে দেখলে ওটা কালো মনে হবে, মানে এত ডিপ ভায়োলেট থাকে। তার মানে ইন্টেন্সিটিও ওপর থেকে নিচে বাড়ছে। ইন্টেন্সিটিটা কি করে বাড়ছে তাহলে বলো দেখি? ইন্টেন্সিটিটা কি করে বাড়ছে? ওর জন্য কি হচ্ছে? ওর জন্যই, কিন্তু ওর জন্য কি হচ্ছে ধরেছো তো ঠিক? ওর মানে ক্লোজ হয়ে যাচ্ছে সেটা বলো, শুনতে পাইনি। ক্লোজ তো হয়ে যাচ্ছে ওই জন্যই, কিন্তু ওর জন্য হচ্ছেটা কি, কনসেপ্টটা কি তাহলে আমার? ইন্টেন্সিটি কখন বাড়বে আগে বলো, ইন্টেন্সিটি কখন বাড়বে? ইন্টেন্সিটিটা কখন বাড়বে? একটা ইলেকট্রন এক্সাইট যদি করে ইয়েলো কালার দিল, আর একটা ইলেকট্রন এক্সাইট করলো ইয়েলো কালার দিল, আর একটা ইলেকট্রন এক্সাইট করলো ইয়েলো কালার দিল, তাহলে নাম্বার অফ ইলেকট্রনস যদি বেশি পরিমাণে এক্সাইট করে তবেই তো ইন্টেন্সিটিটা বাড়বে। এটাই তো নর্মাল লজিক। তুমি তুলি দিয়ে খাতায় আঁকছো মনে করো তুমি ব্লু কালার করছো, তুমি একবার তুলিটা বোলালে একটা ব্লু কালার আসবে, তুলিটা যদি ওর ওপরে আবার বোলাও ইন্টেন্সিটি বাড়লো, তুমি তুলিটা যদি আবার বোলাও আরও ইন্টেন্সিটি বাড়লো। এইটাই তো লজিক। ইন্টেন্সিটি মানে কি, মানে হচ্ছে তুমি যদি মনে করো ইয়েলো কালার করছো, হালকা করে একবার টানলে ইন্টেন্সিটি কম, এর উপরে আবার কোটিং দেবে ইন্টেন্সিটি বেশি, তারপরে আবার কোটিং দেবে ইন্টেন্সিটি বেশি, তাহলে এখানে কি হচ্ছে, একটা ইলেকট্রন মনে করো যদি ট্রানজিশন হয় তাহলে ইন্টেন্সিটি কম, যদি মাল্টিপল ইলেকট্রনস প্রচুর ইলেকট্রন ট্রানজিশন করতে পারে তাহলে ইন্টেন্সিটি কী হবে, বেশি হবে। এই লজিকটা বোঝা গেছে তো? অসুবিধা নেই তো, সিম্পল লজিক এটা। দেখো এইবার দেখো যে ইন্টেন্সিটি তাহলে কেন এনার্জি গ্যাপের জন্য বেশি কম হচ্ছে। তুমি দেখো ফ্লুরিনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কী আছে, যথেষ্ট বেশি। তাহলে ফ্লুরিনের ক্ষেত্রে ধরে নাও হোমো আমি 10খানা মনে করো এইরকম আছে, তাহলে 10খানা হোমোতে 10খানা এইরকম আমার ইলেকট্রন থাকবে, আর 10টা আমার লুমোতে যাওয়ার কথা। কিন্তু 10খানা বাবা লুমোতে যেতেই পারবে না। কেন যেতে পারবে না? কারণ এনার্জি গ্যাপটা যথেষ্ট বেশি। 10টার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 2টো বা 3টে যাচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, 10টা যদি হোমোতে থাকে দেখা যাচ্ছে হয়তো 4টে বা 5টা যাচ্ছে। ব্রোমিনের ক্ষেত্রে যদি হোমোতে 10টা থাকে দেখা যাচ্ছে হয়তো 6টা বা 7টা যাচ্ছে। আয়োডিনের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা এতটাই কম যে 10টা থাকলে দেখা যাচ্ছে হয়তো 8টা 9টা চলে যাচ্ছে। তাই স্বভাবতই বাঁ দিক থেকে যখন ডান দিকে যাবে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার যেটা হোমো টু লুমো হবে সেটা অলওয়েজ বেশি পরিমাণে হবে। আর যদি বেশি পরিমাণে ইলেকট্রন ট্রান্সফার হয় তাহলে অবশ্যই আমার কী হবে, ইন্টেন্সিটিটা বাঁ দিক থেকে ডান দিকে ধীরে ধীরে বাড়তে থাকবে। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, চলো ওকে ওকে চলো তাহলে আমাদের কি হলো, গ্যাসিয়াস F2 অ্যাকচুয়ালি অ্যাবজর্বস দ্য হায়ার, ওই জন্য আমি যেহেতু পেল লিখলাম ওই জন্য আমি বলে দিলাম যে ইন্টেন্সিটিটা কীভাবে আসছে। চলো এরপর যেটা লিখবো আমরা, যে এনার্জি গ্যাপের যে ব্যাপারটা ওইটা একটুখানি জাস্ট লিখে দিচ্ছি। যে এনার্জি গ্যাপের যে এটা লিখলাম না যে কেন অ্যাকচুয়ালি বেশি কম হচ্ছে, ওইটা জাস্ট একটু লিখে দিচ্ছি। যে দ্য এনার্জি গ্যাপ বিটুইন পাই জি স্টার এনপি অ্যান্ড সিগমা ইউ স্টার এনপি decreases with increase of the
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আমি শর্টে লিখেছি, হ্যাঁ এটা পি কিউ নাম্বার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, উইথ দ্য ইনক্রিজ অফ এন, এন মানে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা, উইথ দ্য ইনক্রিজ অফ এন কমা দিয়ে লিখছি দ্য larger p orbitals, the larger p orbitals get more diffused, and as a result, comma, the effectiveness in overlapping, the effectiveness in overlapping to form the MO, decreases, full stop দিয়ে লিখবে the gradual decrease in the efficiency of overlap, reduces the difference of energy, আমি একটু ছোট ছোট এতে লিখছি, ওই জন্য বলে দিচ্ছি তোমরা কিন্তু মানে পুরোটাই লিখো, ওই যে ডিফারেন্সটাকে এরকমভাবে লিখছি কারণ শর্টে লিখছি একটু এগুলো, রিডিউসেস দ্য ডিফারেন্স অফ এনার্জি বিটুইন দ্য bonding and antibonding MOs, full stop. It is known that for আর লেখার দরকার এমনি লিখে দিয়ে, it is known that a better overlap produces a higher degree of splitting, between the MOs, full stop দিয়ে লিখবে this explains the sequence of energy difference, between pi g star and sigma u star along the given series, দেখো এই অবধি বোঝা গেছে তো সবার? যদি কেউ বুঝতে না পারো আমায় জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো, অসুবিধা নেই, বাট এই অবধি আগে দেখে নাও বুঝতে পেরেছো কিনা। দাঁড়াও কোনখানটা জিজ্ঞাসা করছে আমি নিজে দেখে নিই। p orbitals get more diffused and, ওটা and লেখা আছে জাস্ট, and as a result, comma, the effectiveness in overlapping to form the MO decreases, full stop. The gradual decrease in the efficiency of overlap reduces the difference of energy between the bonding and antibonding MOs, full stop. It is known that a better overlap produces a higher degree of splitting between the MOs, full stop. This explains the sequence of energy difference between pi g star and sigma u star along the given series মানে যে F2Cl2Br2I2 এটা। হয়েছে?
হয়ে গেছে এই অবধি? এই লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিখে নাও লিখে নাও লিখে নাও। সুপ্রিয় বুঝতে পেরেছো তো? আচ্ছা সুপ্রিয়র গলার আওয়াজটা আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো, মানে পুষ্পেন্দু সর্দার বলে, আমার মানে ওয়ান অফ দ্য ফেভারিট স্টুডেন্ট, একদম সেম, মানে ও মানে বিন্দুমাত্র পার্থক্য নেই, পুরো মনে হয় যেন ও কথা বলছে। পুষ্পেন্দুকে তোমরা তো, না তোমরা চিনবে না, অনেকটা আগে যদিও। পুষ্পেন্দু সর্দার বলে এফসি স্টুডেন্ট ছিল, আইআইটি মাদ্রাস থেকে পাস আউট হয়েছে, পরে এমএসসি করেছে ওখান থেকে। না বীরেশের কলেজে কেমিস্ট্রি অনার্স পড়েছে কোথায় আগে? তোমরাই তো এত বড় ব্যাচ প্রথম, এর আগে এই বীরেশ্বরপুরে এত বড় ব্যাচ ছিল না। হতে পারে, এবারে কে ওইরকম আসলে এফসির ম্যাক্সিমাম স্টুডেন্ট ছিল, এবার ওরা বীরেশ্বরপুরের ছিল না এফসির, সত্যি বলতে আমি ওই রকমভাবে বলতে পারবো না। হ্যাঁ পুষ্পেন্দু এর ছিল মানে এটার, আর আর একটা ছেলে আগের বারে আইএসসি ব্যাঙ্গালোর পেয়েছে, মানে এই এই বছরে, আরেক বছর বলছি, এই বছর পেয়েছে, বাট ওর কলেজটা আমার মনে পড়ছে না, ওটা আইদার বীরেশ্বরপুর হবে অথবা বারাসাত কলেজ হতে পারে। আমি ওই কলেজটা একদম ভুলে গেছি, আমার কলেজ মনেও থাকে না। ওর নাম হচ্ছে প্রতীক, প্রতীক হালদার। দুজনে পেয়েছে ওরা, প্রতীক পেয়েছে আর একটা ছেলে পেয়েছে। হ্যাঁ বলো। যত ভালো ওভারল্যাপ হবে তত ভালো কি হবে, একটা বন্ডিং হবে, তত ভালো অ্যান্টি বন্ডিং হবে। মনে করো 2s 2s, তাহলে যখন এই দুটো 2s নিজেদের মধ্যে ম্যাচ করবে, যত ভালো ওভারল্যাপ হবে তত কি হবে, তত হবে এইটার নিচে আর অ্যান্টি বন্ডিংটা ওপরে, তাহলে তত কি হবে, এনার্জি গ্যাপটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। আর যত তুমি 2s থেকে 2s 2p থেকে 3s 3pতে যাও, ওভারল্যাপ কম হলো, তাহলে ওভারল্যাপ কম হলে স্প্লিটিং কম। আবার 4s 4pতে কী হলো, ওভার তোমার ওটা আরও ডিফিউজ বলে কী হচ্ছে, ওভারল্যাপটা আরও কম হবে, আরও স্প্লিটিং কম। আবার 5s 5pতে যাও, আবার আরও বেশি অরবিটালটা ডিফিউজ, ওই জন্যে ওভারল্যাপ আরও কম হবে, স্প্লিটিং আরও কম হবে। বোঝা গেছে তো জিনিসটা? স্প্লিটিং মানে এইটা 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 হচ্ছে স্প্লিটিং, মানে একটা নিচে আসছে একটা ওপরে, এটাকে বলা হয় স্প্লিটিং, স্প্লিট করে যাচ্ছে। মানে বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে নিজেরা কী করছে, স্প্লিট করছে, একটা নিচে একটা ওপরে। এবারে আমরা কি বলছি, যখন ওভারল্যাপটা ভালো হবে তখন কি হচ্ছে, স্প্লিটিংটা ভালো হচ্ছে, কারণ বন্ডিংটা অনেক নিচে আসবে, আর বন্ডিংটা অনেক নিচে আসার জন্য অ্যান্টি বন্ডিংটাকেও অনেক ওপরে উঠতে হচ্ছে। এইটা মনে করো আমি বললাম যে 2s 2sের জন্য ফর এক্সাম্পল। এবার মনে করো এই জিনিসটাই যদি আমি বলি 3s 3sের জন্য, ওভারল্যাপটা কী হলো, একটু হলেও তো কমে যাবে এটা 3s 3sে, কারণ কি 3s 3s তুলনামূলকভাবে অনেক বড় হলো, তাহলে কি হলো, এর মধ্যে স্প্লিটিংটা একটু কমে যাবে, দেখো স্প্লিটিংটা একটু কমবে। এই একই রকমভাবে যদি আমি বলি এখন 4s 4s, তাহলে কি হলো, স্প্লিটিংটা আর একটু কমবে। এইটা আমরা বোঝাতে চাইছি, কেন, কারণ ওভারল্যাপটা অতটা ভালো হবে না, যত বড় অরবিটাল হবে, এটা তো আমরা অলওয়েজ জানি যে অরবিটাল যদি অনেক বেশি ডিফিউজ ইন নেচার হয় তাহলে ওভারল্যাপ কখনোই ভালো হয় না, অতটা ভালো। এইটাই জাস্ট আমরা বলেছি। আর ওভারল্যাপ যদি ভালো না হয় তাহলে স্প্লিটিং ভালো হবে না, মানে বন্ডিং অরবিটাল এমন কিছু নিচে নামবে না, আর অ্যান্টি বন্ডিংও অনেক ওপরে যাবে না। বাট যদি ওভারল্যাপটা খুব ভালো হয়, যদি স্মল অরবিটাল থাকে, তাহলে কি হবে, বন্ডিংটা অনেক নিচে নামবে, আর সেটাকেই ওভারকাম করার জন্য অ্যান্টি বন্ডিংটাকেও ততটাই ওপরে উঠতে হবে। এই বুঝতে পেরেছো তো এবারে সবাই? ঈশিতা? ঠিক আছে,
তোমাদের যে যারা সিনিয়র থাকবে তাদের কাছ থেকে একটু রেকমেন্ডেশন নেবে যখন ওই মানে যদি লিঙ্ক আপ থাকে, মানে কথা যেরকম মনে করো এই পুষ্পেন্দুর কথাই বলছি, খুব ভালো ছেলে ছিল, মানে খুব ভালো। ও পরে এখন যত সময় বারকে আছে, মানে ভালো, মানে প্রচণ্ড ভালো ছেলে। আর একদম মানে যে কীরকম বলবো, চুপচাপ ছেলে, এমন কিছু কথা বলতো না, কিছু করতো না, কিন্তু খুব মানে দারুণ ছেলে ছিল। 1 বছর ড্রপ দিয়েছিল যদিও, মানে প্রথম বছরটা পাইনি, বাট তারপর বছর পেয়ে ওই পাস আউট হয়ে এখন বারকে চলে গেছে। মানে খুব সুন্দর, মানে খুব ভালো লাগে এগুলো। মানে এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, ভালো লাগে, মানে কাউকে বলতেও ভালো লাগে এটা। আচ্ছা এইবার দেখো, এইবারে একটা জিনিস বলি, যে এই যে আমরা ইন্টেন্সিটিটা বলছি, এই ইন্টেন্সিটিটা তো এক ধরনের বলছি যে ট্রানজিশন নিয়ে, বাট ইন্টেন্সিটির জন্য অ্যাকচুয়ালি আমরা পরে দেখবে দুখানা সিলেকশন রুল পড়বো। এইখানে একটা যা সিলেকশন রুল এমনি ছোট্ট করে একটুখানি বলে দিচ্ছি, সেটাকে বলা হয়, এই যে সিলেকশন রুলটা বলছি, এই সিলেকশন রুলটাকে দুরকম হয়, একটাকে আমরা ল্যাপটে বলি আর একটাকে স্পিন সিলেকশন রুল বলি। এখানে জাস্ট আমরা স্পিন সিলেকশন রুলটা নিয়ে একটুখানি বলে দিচ্ছি আমি তোমাদের। একটা হচ্ছে স্পিন সিলেকশন রুল। স্পিন সিলেকশন রুলটা কি বলে অ্যাকচুয়ালি, যে এই যে ট্রানজিশনটা হচ্ছে, বিফোর অ্যান্ড আফটার ট্রানজিশন স্পিন মাল্টিপ্লিসিটি শুড বি সেম, আর কিচ্ছু নয়, এইটুকু মনে রাখলেই হবে। রুলটা কি তাহলে, বিফোর অ্যান্ড আফটার ট্রানজিশন, বিফোর অ্যান্ড আফটার ট্রানজিশন স্পিন মাল্টিপ্লিসিটি শুড বি সেম। মানে ট্রানজিশনের আগে এবং পরে স্পিন মাল্টিপ্লিসিটিটা সেম হওয়া উচিত। এবার তোমরা দেখো তো আদৌ কি সেটা সেম হতে পারে। দেখো পাইজি স্টারে কটা ইলেকট্রন ছিল আগে বলো, পাইজি স্টার যেটা আমরা করেছিলাম, পাইজি স্টারে কটা ইলেকট্রন ছিল, কটা ছিল, 4টে, তাই তো। এটা হোমো এবং পাইজি স্টারে 4টে ইলেকট্রন আছে তো, ঠিক করে দেখো, তাই তো। হ্যাঁ, আর একদম ওপরে যেটা ছিল সেটা হচ্ছে সিগমা ইউ স্টার। সিগমা ইউ স্টার হচ্ছে আমার লুমো, কটা ইলেকট্রন আছে, একটাও নেই। তাহলে এটাকে আমরা কি বলছি, বিফোর, মানে বিফোর ট্রানজিশন, এখনও ট্রানজিশন হয়নি। এবার একটুখানি নিচে এঁকে দিই, তাহলে জিনিসটা একটু বোঝাতে সুবিধা হবে। একটুখানি দাঁড়াও, এই দেখতে পাচ্ছ না তোমরা, দাঁড়াও একটু, নেটের প্রবলেম হয়েছে মনে হচ্ছে। দেখো এবারে এসছে, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এইবার দেখো আমরা কি বলছি, বিফোর ট্রানজিশন হচ্ছে এইটা। আচ্ছা আর একটা জিনিস আমরা কি আঁকবো, আফটার ট্রানজিশন আঁকবো। তাহলে বিফোর ট্রানজিশন যদি এটা হয় তাহলে কী হবে, এইখান থেকে ইলেকট্রনটা কী যাবে, ওপরের দিকে যাবে। তাহলে আফটার ট্রানজিশন কী হচ্ছে ঠিক করে লক্ষ্য করো, আমার এখানে কি হলো, পাইজি স্টার, পাইজি স্টারে আমার মনে করো এরাম আছে, আর একটা ইলেকট্রন এখানে আছে, আর সিগমা ইউ স্টারে কী হবে, একটা ইলেকট্রন ঢুকে গেল, তাই না। এটা হচ্ছে আমার আফটার ট্রানজিশন। আচ্ছা স্পিন মাল্টিপ্লিসিটির ইকুয়েশন আশা করি সবাই জানো, স্পিন মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু কী হয়, স্পিন মাল্টিপ্লিসিটি মানে হচ্ছে 2s + 1, আর এসটা কি, এস মানে হচ্ছে টোটাল স্পিন। তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি যদি সেম হতে হয়, আমার টোটাল স্পিনটাকেই তো সেম হতে হবে, তাই না। তাহলে এইখানে টোটাল স্পিন ক্যালকুলেট করো, এখানে টোটাল স্পিন, এই ভাষায় লেখার দরকার নেই, শুধু এস বলে লিখে দিচ্ছি। এখানে টোটাল স্পিনটা কত হবে দেখো, টোটাল স্পিন কিন্তু এখানে 0। কেন 0, কারণ দেখো একটা প্লাস আপ মাইনাস আপ, আবার প্লাস আপ মাইনাস আপ, তাহলে টোটাল স্পিন হয়ে গেল 0। আর এইখানে টোটাল স্পিন কত হবে, এখানে টোটাল স্পিন কিন্তু হবে দেখো 1। কেন, কারণ এখানে প্লাস আপ মাইনাস আপের জন্য 0 হবে, কিন্তু এখানে দেখো হবে প্লাস আপ, আর ওপরেরটাতেও দেখো থাকবে প্লাস আপ, তাহলে টোটাল স্পিনটা কত হলো এখানে 1। তাহলে একটাতে 0 আর একটাতে যদি 1 হয়, তাহলে আমরা কি বলছি, এখানে স্পিন মাল্টিপ্লিসিটি কখনোই সেম হবে না। দেখো স্পিন মাল্টিপ্লিসিটি আলাদাই হবে, স্পিন মাল্টিপ্লিসিটি উইল বি ডিফারেন্ট, স্পিন মাল্টিপ্লিসিটি উইল বি ডিফারেন্ট। আর যদি স্পিন মাল্টিপ্লিসিটি উইল বি ডিফারেন্ট হয়, তাহলে এই যে ট্রানজিশনটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, স্পিন ফরবিডেন ট্রানজিশন, মানে স্পিন এই ট্রানজিশনটাকে অ্যালাউ করছে না, এটাকে বলবো তাহলে আমরা স্পিন ফরবিডেন ট্রানজিশন। তাহলে আবার একবার জিনিসটা একটু বুঝিয়ে দিই, যে যখন কোনো ট্রানজিশন হয়, এই মেন পার্টটা আমরা পড়ি অ্যাকচুয়ালি
তোমার এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের ক্ষেত্রে এইগুলো আমরা তখন ওখানে ভালোভাবে পড়বো, কারণ ওখানেই মেন পার্ট। বাট এখানে যেহেতু কালারটা আসছে সেটাকে পুরোপুরি বোঝানোর জন্য আমরা বলছি যে এই হোমো আর লুমোর মধ্যে যে ট্রানজিশনটা হচ্ছে, এখানে দু ধরনের ট্রানজিশন, দুটো সিলেকশন হলো, একটা ল্যাপোটে আর একটা আমাদের স্পিন। ল্যাপোটে নিয়ে এখন আমাদের জানার দরকার নেই, এটা আমরা পরে পড়বো। সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে স্পিন সিলেকশন রুল, মানে স্পিন একটা রুল আছে, সে বলছে আদৌ ট্রানজিশনটাকে আমি অ্যালাউ করছি না করছি না। যদি আমি অ্যালাউ করি তাহলে সেটা হবে স্পিন অ্যালাউড, যদি আমি অ্যালাউ না করি সেটাকে আমরা বলবো স্পিন ফরবিডেন। তার মানে যদি অ্যালাউ না করে তাহলে ও অতটা ভালো ওরম ট্রানজিশন হবে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইন্টেন্সিটিটা অল ওভার কম হবে। তাহলে এখানে যেহেতু এটা স্পিন ফরবিডেন ট্রানজিশন, তাহলে আমরা কি বলতে পারি যে অল ওভার ইন্টেন্সিটি কী হলো, তাহলে অল ওভার ইন্টেন্সিটি যেটা হচ্ছে সেটা লোই থাকবে, অল ওভার ইন্টেন্সিটিটা লো হচ্ছে। এটা সবার জন্য, সেটা ফ্লুরিন হোক, ক্লোরিন হোক, ব্রোমিন হোক, আয়োডিন, সবার জন্য অল ওভার ইন্টেন্সিটি কিন্তু এখানে লো। কিন্তু তার মধ্যে এবারে বলছি পুরোটাই স্পিন ফরবিডেন হওয়া সত্ত্বেও আয়োডিনের ক্ষেত্রে এনার্জি গ্যাপ যেহেতু কম তাই তুলনামূলক একটু বেশি, আর ফ্লুরিনের ক্ষেত্রে যেহেতু এনার্জি গ্যাপ অনেক বেশি তাই ওর ক্ষেত্রে তো এমনি স্পিন ফরবিডেন, তার উপরে আরও কম হচ্ছে, ওই জন্য ওটা অত্যন্ত পেল ইয়েলো। ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু এনার্জি গ্যাপটা একটু হলেও কম হচ্ছে তাই ট্রানজিশনটা অল্প ফেভারেবল বাট স্পিন ফরবিডেন, তাই অল ওভার তো নিঃসন্দেহে ইন্টেন্সিটি কম, কিন্তু যেহেতু এনার্জি গ্যাপটা একটু কম আছে তাই অল্প বিস্তর ইলেকট্রনটা একটু বেশি যাচ্ছে, তাই ইন্টেন্সিটি হালকা বাড়ছে। ওই একই কারণে ব্রোমিনে হালকা বাড়ছে আবার, আর আয়োডিনে আরও বাড়ছে। কিন্তু অল ওভার যদি আমাকে জিজ্ঞাসা করো সবার ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি অল ওভার পুয়োরই, কিন্তু এই ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কী কারণে, ডিউ টু দ্য এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপটা বড় থেকে ছোট হচ্ছে বা বেশি থেকে কম হচ্ছে, সেই জন্য ট্রানজিশনটা তুলনামূলকভাবে বেশি পরিমাণে হচ্ছে, তাই একটু হলেও ইন্টেন্সিটি ধীরে ধীরে বাড়তে থাকছে। কিন্তু অল ওভার যদি বলো ইন্টেন্সিটি, সবারই অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি কম, কারণ এটা অল ওভার স্পিন ফরবিডেন ট্রানজিশন। ক্লিয়ার হয়েছে সবার? ঠিক আছে, চলো লাস্ট প্যারাটা লিখে দিয়ে এই পুরো এটা শেষ করছি। তাহলে আমরা লিখব কীরকমভাবে, যে দাস স্পিন সিলেকশন রুল ইজ ফরবিডেন, দাস স্পিন সিলেকশন রুল is forbidden and the gap is also greater, and the gap is also greater, full stop দিয়ে লিখবে, thus the intensity should be pale বা শুড বি লেস, ফুল স্টপ। এইবারে জাস্ট বলে দিচ্ছি যে অল ওভার তো এটা বুঝতে পারলাম যে অল ওভার ইন্টেন্সিটি লেস, কিন্তু তাহলেও মনে করো যখন আমরা ফ্লুরিন টু ক্লোরিন টু ব্রোমিন টু আয়োডিন যাচ্ছি অল্প করে ইন্টেন্সিটি বাড়ছে, সেইটা কী কারণে হচ্ছে, ডিউ টু দ্য এনার্জি গ্যাপ। তাহলে ওইটা আমরা লিখে দেবো যে দ্য প্রেজেন্ট ট্রানজিশন ফ্রম হোমো টু লুমো, the present transition from homo to lumo is spin forbidden, and this is why the intensity of color of color in general is less. However, with the decrease of energy gap, comma, the probability of transition increases. The probability of transition increases,
দিস ইজ ওয়াই the intensity of color also increases. The intensity of color also increases from F2 pale yellow to I2 deep violet. আচ্ছা, একটা প্রশ্ন করি, সায়নদীপকে প্রশ্নটা করি। সায়নদীপ বলো তাহলে, যদি মনে করো এখানে স্পিন অ্যালাউড ট্রানজিশন হতো তাহলে কীরকম, মানে কীরকম কালার হতো বলো? স্পিন অ্যালাউড যদি ট্রানজিশন হতো তাহলে কীরকম কালারটা হতো? তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাইকার ইন্টেন্সিটি বেশি হতো। ফ্লুরিনও কিন্তু ডিবিএলওই হতো, ক্লোরিনও ডিবিএলও হতো। ব্রোমিন তো নর্মাল বোঝা যাবে না ডিপ, কারণ এমনি ওগুলো রেডিশ ব্রাউন মানে ডিপই মনে হবে। আয়োডিনও ডিপ নর্মাল, মনে করো ভায়োলেট আছে থাকবে, কিন্তু বাকিরাও ডিপ হতো। বুঝতে পেরেছো জিনিসটা? ঠিক আছে, চলো। আচ্ছা, এইবারে আমরা আজকে মডিফিকেশানের এটা অলরেডি দেখে নেবো। ফুল মডিফিকেশান তো মানে করতে পারবো না আজকে, ততটা হবে না আমাদের, বাট মডিফিকেশান অলরেডি স্টার্ট করবো। মডিফিকেশান মানে কোন মডিফিকেশান? আমাদের এসপি হাইব্রিডাইজড মডেলটা, যে মডেলটা বলেছিলাম যে আমাদের কিছু কিছু প্রশ্নের জন্য কাজে লাগবে। এবং এই জায়গাটা কিন্তু মানে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, 9টা অবধি ক্লাস করাবো, 9টায় ছেড়ে দেবো আমি। কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, তুমি যদি একটু মনে করো এ হয়, দেরি হয়, তাহলে তুমি বেরিয়ে যাও। আমি রেকর্ডেডটা তো তাও থাকবে, একটু আমি তো এক্সট্রা হতেই পারে, মনে করো 5-10 মিনিট লাগলো। যদি হয় তাহলে তুমি বেরিয়ে যাও, ঠিক আছে? এই সবাই কি কলেজ যাচ্ছ? হ্যাঁ। ও, তাহলে তুমি সকালে কেন বসলে? তো তুমি তো তাহলে তাহলে একটু তাড়াতাড়ি বসতে পারতে, বা দুপুরে বলতে পারতে আমার। ঠিক আছে, অসুবিধা নেই, ছাড়, সময় নষ্ট করে লাভ নেই, যতটা হয় হয়ে যাক আগে, আগে হোক ওটা, তারপর দেখা যাবে। তাহলে কি করব এটা? ঠিক আছে, আজ লিখিয়ে দিই তাহলে এটা, তারপরে পরের দিন এমোটা করব। আচ্ছা, তোমরা ষষ্ঠীর দিন পড়তে আসবে তো? ঠিক আছে, তোমরাই তো বললে এখানে আসবে আর ঘুরে যাবে। আমি অনলাইন করে দেবো যদি বলো, কিন্তু তোমরা আসো এখানে, এসে একবার বাড়ি বুটা ঘুরে চলে যাবে ওই দিন। এবার সেটা তোমাদের ব্যাপার, দেখো যদি তোমরা, আমি অনলাইনও রাখছি, অফলাইন রাখছি, যাদের মনে হয় চলে আসবে, যাদের মনে হয় তারা ওই বাড়ি থেকে করে নেবে, যেটা ইচ্ছা। কারণ অনেকে আসতে চাইছিলে, সেই জন্য আমি অনলাইন প্লাস অফলাইন করে দেবো, অসুবিধা নেই। তা মারামারি হয়েছে, তা কী হয়েছে? তোমায় তো আর মারেনি, তোমার তো এখনো থোবরা ঠিক আছে নাকি? তোমায় তো আর মেরে যে সেই ইয়ে করে দিয়েছে তা তো নয়। চলো, ইনভলভমেন্ট অফ হাইব্রিড অ্যাটমিক অরবিটালস ইন দ্য ফর্মেশন অফ এমোস। আচ্ছা, হাইব্রিড অ্যাটমিক অরবিটালস জিনিসটা কি এটা বোঝে নাও আগে। আমরা যখন হাইব্রিড করব, হাইব্রিড বলতে কি, এই যে এস আর পি অরবিটাল এর একটা মিক্সিং আমরা করব। আমরা এখন অবধি যে এমও করেছিলাম ক্লাস 11-12-এরই কিন্তু একটু পার্ট, দেখো হাইফাই কিচ্ছু পড়িনি আমরা, এবারে তার একটু অ্যাপ্লিকেশন বেস পড়েছি। এখন যেটা পড়বো পুরোপুরি নতুন, এটা একদম ক্লাস 11-12-এর ধারে কাছেও কিছু নেই। এবারে হাইব্রিড মডেল জিনিসটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে কি, যে এই এস আর পি অরবিটাল এরা নিজেদের মধ্যেও আবার মিক্স হয়ে যেতে পারে। তাহলে কি এস আর পি অরবিটাল সবসময় নিজেদের মধ্যে মিক্স হবে না? কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করবে দেখো। তার মানে আমার যদি এস আর পি অরবিটাল এরা ক্লোজ টু ইচ আদার হয় তবেই মিক্সিংটা হবে। যদি এই এস আর পি অরবিটাল নিজেদের মধ্যে অনেকটা বেশি এনার্জি গ্যাপ থাকে, তার মানে কিন্তু এদের মধ্যে মিক্সিং হবে না। তাহলে মিক্সিং হতে গেলে কি হচ্ছে, এস আর পি অরবিটালটাকে ক্লোজ টু ইচ আদার হতে হবে। আর এস আর পি অরবিটাল ক্লোজ টু ইচ আদার কার ক্ষেত্রে হয়েছিল? আমরা বলেছিলাম আফটার নাইট্রোজেন। বিফোর নাইট্রোজেন কিন্তু এরা ক্লোজ ছিল না, কি হয়ে গেছিল এরা? আফটার নাইট্রোজেন। তখন এস আর পি অরবিটালটা কি হতো আমাদের? ক্লোজ টু ইচ আদার হয়ে যেত। আচ্ছা, এইবারে ওগুলো ছাড়া, ওগুলো আমরা পরে দেখব।
এবারে এস আর পি অরবিটাল এই যে মিক্সিং হচ্ছে, এই মিক্সিংটা কিভাবে হচ্ছে ঠিক করে লক্ষ্য করো। যদি আমি পি অরবিটাল ভাবি, তাহলে পি অরবিটালে কটা আছে? 3টে অরবিটাল, যার মধ্যে একটা সিগমা দেয় আর দুটো কিন্তু পাই দেয়। আর এস অরবিটাল কি হচ্ছে? কমপ্লিটলি সিগমা বন্ডের অরবিটাল, পাই কখনো দিতে পারে না। তাহলে এই যে আমরা বলছি এস অরবিটাল আর পি অরবিটালের মিক্সিং বা এসপি মিক্সিং, তাহলে এই এসপি মিক্সিং শুধুমাত্র দুটো অরবিটালের মধ্যেই হতে পারে, একটা এস আর একটা শুধুমাত্র পি, মানে সেটা পিজেড বা পিএক্স যেটা ইচ্ছা হোক, এই দুটোর মধ্যে। বাকি দুটো কিন্তু যেরকম ছিল সেরকমই থাকবে। কেন? কারণ তারা পাই বন্ড করছে। তাহলে মিক্সিং যেটা এস আর পি হচ্ছে, সেটা শুধুমাত্র একটা এস আর একটা পি এর মধ্যে, বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো মিক্সিং হবে না। ক্লিয়ার হয়েছে এই অবধি? এই অবধি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আরে অনিশ্চয়ই। দেখো আমরা কীরকম বলছি জিনিসটা, এটা হচ্ছে আমার পি অরবিটাল, আর এটা কি? এটা হচ্ছে আমার এস অরবিটাল। আচ্ছা, পি অরবিটালে এইটা এবং এইটা বা যে কোনো দুটো তুমি ধরো, এরা পাই, আর একটা হচ্ছে আমার সিগমা, এইটুকু আমি জানি তো। আগে দেখো এইটুকু বোঝা গেছে। আচ্ছা, আর এইটা কি ধরনের অরবিটাল? এটা কিন্তু অলওয়েজ সিগমাই দেবে। তাহলে এই যে এস অরবিটাল আর পি অরবিটালের মিক্সিং হবে, হ্যাঁ কখন হবে এটা নিয়ে পরের দিন আমি বলবো দরকার হলে, কারণ ওটা একটু সময় লাগবে। এই এস আর পি অরবিটালের যে মিক্সিং হচ্ছে, তাহলে কার কার মধ্যে হবে? শুধুমাত্র এই দুটোর মধ্যে দেখো মিক্সিং হতে পারে, এইটা আর এইটা, আর তো মিক্সিং হবে না, এই দুটোর মধ্যে মিক্সিং হবে। এখন যদি মনে করো আমি এই ক্ষেত্রে আমি এক্সট্রাকেই মনে করো আইএনএ, কারণ আমি এক্সট্রা ধরেই করে রেখেছি সব, তোমরা জেড ধরেও করতে পারো যেটা ইচ্ছা। যদি এক্সট্রাকে আইএনএ ধরি, তাহলে কি হবে? এটা আমার সিগমা পি এক্স হয়ে যাবে, এই জায়গাটা হচ্ছে আমার সিগমা পি এক্স। এইবারে তাহলে মিক্সিংটা যদি হয়, মানে এস আর এই পি একটা একটা অরবিটালের যদি মিক্সিং হয়, তাহলে এ মানে কটা হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল তৈরি হবে? দুটো তৈরি হবে টোটাল, কারণ দুটো অ্যাটমিক অরবিটাল আছে, একটা ইজ একটা পি। তাহলে হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটালে দেখো দুটো তৈরি হবে। তাহলে কীরকমভাবে দুটো হবে? একটা ওপরে থাকবে আর একটা নিচে থাকবে, এবং তৈরি কি হচ্ছে? এটাও তৈরি হচ্ছে এই দুটো মিক্স হয়ে গিয়ে, এটাও কিন্তু তৈরি হবে কি? এই দুটো মিক্স হয়ে গিয়ে। দেখো এইবারে নামগুলো কীরকম দেবো? এই ওপরে একটা থাকবে আর নিচে একটা তো থাকবে আলটিমেটলি, তাই না? দুটো অরবিটাল টোটাল দেখো তৈরি হচ্ছে, এই যে দুটো অরবিটাল তৈরি হচ্ছে, আমরা নামগুলো কীভাবে দেবো? এস আর পি এক্স এই মিলে একটা অরবিটাল তৈরি হয়েছে, তাই এস পি এক্স ওয়ান, আর এস আর পি এক্স মিলে আর একটা অরবিটাল তৈরি হয়েছে, তার নাম হচ্ছে এস পি এক্স টু। এবারে তুমি জিজ্ঞাসা করতে পারো যে স্যার কেন এরকম দুটো অরবিটাল তৈরি হলো আর তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স হলো? হ্যাঁ, এনার্জি ডিফারেন্স এই কারণে হচ্ছে, কারণ যে দুটো অরবিটাল হচ্ছে, দুটো অরবিটাল কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে আসছে, মানে একটা এস আর একটা পি, এরকম নয় যে দুটোই এস বা দুটোই পি। তাই কি হবে? দুটো যখন এই মিক্সিং হচ্ছে, দুটো অরবিটালের মধ্যে একটাতে মানে এস ক্যারেক্টারটা বেশি আছে। যদি এস ক্যারেক্টারটা তার মধ্যে বেশি হয়, তাহলে ওই পার্টিকুলার অরবিটালটা দেখবে এস অরবিটালের দিকে থাকবে, যেটাকে আমরা লিখেছি এস পি এক্স ওয়ান। আর একটা প্রবাবিলিটি কী হতে পারে? যখন এসপি মিক্সিং আমরা করছি, সেখানে পি এর টোটাল অংশটা বেশি বা পি এর ফ্র্যাকশনটা বেশি আছে, সেই জন্য তার নাম দিয়েছি আমরা এসপি এক্স টু, এবং ওটাকে রেখেছি দেখো পি অরবিটালের কাছাকাছি। তাহলে দুটো আমার হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল তৈরি হলো, এইগুলোকেই আমরা কি বলছি? হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল। হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল এই দুটো আমাদের তৈরি হচ্ছে, এবং যে দুটোর নাম আমরা দিচ্ছি কি? এসপি এক্স ওয়ান আর এসপি এক্স টু। এসপি এক্স ওয়ান হচ্ছে ক্লোজার টু এস। ক্লোজার টু এস মানে কি? যে এসপি এক্স ওয়ানের মধ্যে তার মানে এস ক্যারেক্টারটা বেশি আছে, পিটা কম। 50-50-তে কখনো এরকম আসবে না ওভারল্যাপ। আর পি এর সাথে যখন মনে করো এরকম এসে রয়েছে, আর একটা হতে পারে যেখানে পি ক্যারেক্টারটা বেশি, তাহলে সেটাকে তখন আমরা নাম দিচ্ছি এসপি এক্স টু, যার মধ্যে পি এর ক্যারেক্টারটা এখন বেশি আছে। আর কেন অ্যাকচুয়ালি আমরা বললাম যে 50-50 আসবে না? কারণ দুটো কিন্তু সিমিলার অরবিটাল নয়, না দুটো টু এস আর না দুখানা আমার পি। এই জন্য অ্যাকচুয়ালি কী হচ্ছে? আমার যে ওভারল্যাপটা হচ্ছে সেটা কিন্তু একটু ডিসিমিলার, আইদার সেখানে এস ক্যারেক্টার বেশি থাকছে অথবা সেখানে পি ক্যারেক্টার বেশি থাকছে। এস ক্যারেক্টার বেশি হলে দ্যাট উইল বি ক্লোজার টু এস, যেটা হচ্ছে এস পি এক্স ওয়ান। আর একটা হতে পারে পি ক্যারেক্টার বেশি, দ্যাট উইল বি ক্লোজার টু পি অ্যান্ড নেমড অ্যাজ এস পি এক্স টু। ক্লিয়ার হয়েছে তো এই অবধি? ঠিক আছে, চলো তাহলে আজকে আমি একটু নিয়ে জাস্ট এটা লিখিয়ে দিই। এমোটা পরের দিন করাবো, কিচ্ছু শক্ত এমো নেই, এমনিই বুঝতে পারবে, কনসেপচুয়াল একটুখানি করাবো, বুঝতে পারবে, অসুবিধা হবে না। চল লেখাটা এরকমভাবে লিখবে, ইফ দ্য সিমেট্রি অ্যান্ড এনার্জি কন্ডিশন
if the symmetry and এনার্জি কন্ডিশন, এই তোমাদের কলেজ যে বললে যে বলেছে আর আসতে হবে না, তাই আবার এখন ডাকছে? ও, এই প্র্যাকটিক্যালের নোটবুক বললে বলে মনে পড়লো, আমি এখনও মানে মানে অনেক সময়ই এটা হয়েছে, মানে অনেক সময় মানে প্রায় প্রায় মাসে একবার মানে এইরকম একটা মানে শুধুমাত্র আমি স্বপ্ন দেখি যে ওই এইটা নিয়েই যে প্র্যাকটিক্যাল হয়ে গেছে, প্র্যাকটিক্যালে নোটবুক সাইন করতে যাচ্ছি আর কেউ করছে না। From occurs whether they come from a particular atom or from different atoms এই অনুময় বলো দেখি, আগের দিন আমি একটা জিনিস বলেছিলাম যে হাইব্রিডাইজড অ্যাটমিক মডেলটা, হাইব্রিডাইজড যে অ্যাটমিক অরবিটালের যে মডেলটা আমরা করছি, এটা কিসের প্রয়োজন ছিল, কেন এটা করতে যাচ্ছি? আমরা নর্মাল যে এমোটা করেছিলাম ওতে প্রবলেম কী আছে বলো? অনুময় আছো তো? বলো, অ্যান্সারটা বলো। আচ্ছা, যদি অন্য কারোর মনে হয় বলো, মানে অন্য কেউ যদি বুঝতে পারো। অন্য কেউ বোঝার কী আছে, আমি তো আগের দিন বলেছিলাম এটা। দ্য মিক্সিং বিটুইন 1s and 2s orbitals of a particular atom কি বলেছিলাম যে যখন আমাদের এই হোমো অ্যাটমিক বা হেটেরো অ্যাটমিকের ক্ষেত্রে দেখবে অনেক সময় লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে, যেরকম O2 অক্সিজেন ডবল বন্ড, আর দেখো ইচ অক্সিজেনের মাথায় দুটো করে লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে কি? নন বন্ডেড ইলেকট্রন পেয়ার, তাই না? ওরা তো বন্ড ফর্ম করছে না, ওরা নন বন্ডেড। কিন্তু আমরা যেই সিম্পল এমোগুলো করছি সেটা আইদার নাইট্রোজেনের জন্য একটা, আর অক্সিজেনের বা ফ্লুরিনের জন্য অন্য ধরনের এমো, মানে সিগমাটা নিচে অথবা সিগমাটাও পড়ে যাচ্ছে। বাট সেখানে কি কোনো নন বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনস আমরা দেখাতে পারছি না তো। ওখানে আইদার বন্ডিং মলিকুলার অরবিটাল আছে অথবা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল আছে, মানে বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন বা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রন আছে, কিন্তু এখানে নন বন্ডেড ইলেকট্রন আমরা দেখাতে পাচ্ছি না। ওই জন্যই হাইব্রিডাইজ ডেমো কনসেপ্টটাকে নিয়ে আসা। এইখান থেকে আমরা কিন্তু একদম অ্যাকচুয়াল ওর যে স্ট্রাকচারাল প্যাটার্নটা আছে, ওই স্ট্রাকচারাল প্যাটার্ন অনুযায়ী যেরকম ইলেকট্রন ফিল আপ হয় পুরো সেই রকম পাবো। ফর এক্সাম্পল যদি সিও হয়, সিওতে যেরকম বন্ড অর্ডার আছে, কার্বনে লোন পেয়ার আছে, অক্সিজেনে লোন পেয়ার আছে, মনে করো N2 করছি, সেই N2তে মনে করো যেরকম লোন পেয়ার থাকবে বা মনে করো নন বন্ডেড ইলেকট্রন পেয়ার থাকবে, এইগুলো আমরা প্রত্যেকটাই বুঝতে পারবো। এই জন্যে অ্যাকচুয়ালি আমাদের এই হাইব্রিডাইজড এমো মডেলটা করা। হ্যাঁ, তবে হাইব্রিডাইজড এমো মডেলটা আবারও বলছি, হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিকের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল নয়। হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিকের জন্য আমরা কিচ্ছু করতে যাব না, শুধুমাত্র হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুলসের জন্য এইটা প্রয়োজনীয়। ওই জন্য হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিকের যদি কোশ্চেন দেয় আমরা সবসময়ের জন্যই নর্মাল এমো করে দেবো, আর হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক যদি কোশ্চেনটা দেয় তখন আমরা এই ধরনের এমো মডেলটাতে আসবো। আচ্ছা, পার্টিকুলার অ্যাটম ইজ নট অ্যালাউড অ্যাজ দে ডিফার ইন এনার্জি লেভেলস। এই তোমাদের কি পুরো একদম 8:30টায় ছাড়তে হবে নাকি 10 মিনিট পাওয়া যাবে? হ্যাঁ, একটু বলো। ঠিক আছে, জাস্ট 10টা মিনিট নিচ্ছি, আমি এইটাকে কমপ্লিট করে দিচ্ছি, মানে লেখাটা। আচ্ছা, ফুল স্টপ দিয়ে লিখবে ইফ দ্য 2s অ্যান্ড লার্জলি মানে অনেকটা বেশি গ্যাপ, ইফ দ্য 2s অ্যান্ড 2px orbitals on each atom do not differ significantly in energy,
significantly in energy, comma, then before to participate in the MO, before to participate in the MO formation, in the MO formation, comma, they can mutually hybridize, they can mutually hybridize to produce hybrid atomic orbitals, to produce হাইব্রিড অ্যাটমিক অরবিটালস। আগে কিন্তু ছিল কি সিম্পল অ্যাটমিক অরবিটাল, এখন এগুলোকে আমরা বলবো হাইব্রিড অ্যাটমিক অরবিটালস। which can give a better overlap interaction, which can give a better overlap interaction to generate the MOs, to generate the MOs. Full stop. This hybridization will give, this hybridization will give two hybrid orbitals, two hybrid orbitals representing psi spx1, representing as psi spx1, psiটা হচ্ছে ওয়েভ ফাংশনটাকে বোঝানোর জন্য, আর কিছু নয়, and psi spx2, full stop. It is seen that psi spx1 is relatively more enriched, is relatively more enriched in 2s character, in 2s character, whereas psi spx2 is found to be more enriched in 2px character, more enriched in 2px character. ব্যাস এই অবধি আজকে আমাদের থাকবে, কারণ অন্যটা তো আর আমরা মানে পুরো এমোটা তো আমি আর আজকে করাতে পারবো না, ওটা তো অনেক সময় লেগে যাবে। বাট এই অবধি একটুখানি বলো যে তোমরা বুঝতে পেরে গেছো কিনা। আমি যে জিনিসটা জাস্ট ওপরে এঁকেছিলাম ওইটাই লিখিয়ে দিয়েছি, যে একটা এস আর তিনটে পি অরবিটাল আছে, কিন্তু পি এর একটাই শুধুমাত্র আমাদের এ করে সিগমা বন্ড করে, আর এস সিগমা বন্ড করবে। ওই জন্য যদি আমরা হাইব্রিড অ্যাটমিক অরবিটাল আঁকতে চাই তাহলে শুধুমাত্র হাইব্রিডাইজেশনটা হবে একটা এস আর একটা পি এর মধ্যে তৈরি হবে, তার মানে দুখানা হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল। 50-50 কখনো আসবে না, যেহেতু দুটো আলাদা আলাদা অরবিটাল, তাই একটাতে মোর এস ক্যারেক্টার হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি spx1 এবং এস এর কাছাকাছি আঁকছি, আর একটা হবে তাহলে spx2, যেটা হচ্ছে মোর এনরিচড ইন পি ক্যারেক্টার, যেটা আমরা পি অরবিটালের কাছাকাছি এঁকেছি। বুঝতে পেরেছো? ঠিক আছে, এই অনুময় বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অবধি থাক, কারণ আমি তো এগোতে পারছি না, তোমাদের কলেজ আছে বলে। আর ষষ্ঠীর দিন ওই ক্লাসটা নেবো, আর ষষ্ঠীর দিন নেওয়ার পরে হচ্ছে তারপরের সপ্তাহে বলছি দুর্গাপুজো তো পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে, রবিবার দিন কিন্তু আমি পড়াবো। ওই আমি লক্ষ্মী পুজো অবধি ছুটি দেবো না, আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা হয়ে যাবে, তারপরের দিন তারপরে কিন্তু আমি পড়াবো, মানে দশমীর পরের যে রবিবারটা পড়ছে ওটা আমি পড়াবো। ঠিক আছে?
কি পড়াবো? অফলাইন হয়ে যাবে, তারপর থেকে সবই অফলাইন থাকবে, মানে সব নয়, মানে ম্যাক্সিমাম অফলাইন থাকবে। দশমীর পরে হচ্ছে না, ওটা মনে হয় ওই দ্বাদশী বা মানে 13-14 নম্বর দিন হচ্ছে, বাট লক্ষ্মী পুজোর আগে আসবে, লক্ষ্মী পুজোর আগে পড়বে দিনটা, এটুকু শিওর আমি। ওই জন্য আমি অনেকে লক্ষ্মী পুজো অবধি ছুটি দেয়, আমি লক্ষ্মী পুজো অবধি ছুটি দিতে পারবো না, কারণ আমি সিলেবাস টানতে পারবো না, না হলে ওই জন্য আমি নর্মাল যেরকম পড়াচ্ছি আমি পড়িয়ে যাব। ঠিক আছে চলো, হ্যাঁ হ্যাঁ বলো বলো। 2S এর কাছাকাছি বোঝাতে নয়, অ্যাকচুয়ালি কি 2S মানে এনরিচটা হয় বলে 2S এর কাছে থাকছে। ও মানে মনে করো আমি যদি বলি 50-50 হয়ে যাচ্ছে, তাহলে কি 50% পি 50% এস, কিন্তু এখানে 50% পি 50% এস থাকে না। SPX1-এ কী হয়, মোর দ্যান 50% এস থাকে, আর এখানে কি হয়, মোর দ্যান 50% পি আছে। তাহলে মোর দ্যান যদি 50% পি হয়, তাহলে এই দুজনের মধ্যে মাঝগান কোনটা? এটা তো মাঝগানটা, এটা তো মিড লাইন, তাই না? তাহলে মোর দ্যান যদি 50% এস হয়, তাহলে কী হবে, এই অরবিটালটা হবে এসের কাছাকাছি, এই দিকটায় চলে আসছে, আর এই অরবিটালটা হয়ে যাবে তাহলে কি পি এর কাছাকাছি, কারণ এটার মোর দ্যান 50% পি আছে। বুঝতে পেরেছ? ঠিক আছে। আচ্ছা সায়নদীপ, অনুনয়, তোমরা যদি কিছু কনফিউশন থাকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর আগের দিনের প্রথম ক্লাসের নোটটা কি নিয়েছিলে? আচ্ছা অনুময় নিয়েছো, ওটা মানে বুঝতে পেরেছো তো তোমরা? বোঝা গেছে তো ওই ক্লাস? ঠিক আছে ঠিক আছে, অসুবিধা হলে গ্রুপে জিজ্ঞাসা করবে, কারো কোনো যদি কনফিউশন থাকে, কোথাও যদি কোনো ডাউট থাকে গ্রুপে করবে, আমাকে পার্সোনাল করবে না, কারণ তোমার ডাউটটা অন্য কারোরও ডাউট হতে পারে, সেই জন্য গ্রুপে করবে, সবাই মানে মোটামুটি জানতে পেরে যাবে তাহলে, কারণ একটা কোশ্চেন যদি থাকে সবাই জানতে পারবে, তাহলে একটা সুবিধা আছে। আচ্ছা এর সাথে একটু বলে দিই, সেম ফোরে আমি যেটা বলেছিলাম প্রথম ক্লাসে ওটাই বলে দিচ্ছি, সেম ফোরে কিন্তু আমি 10 ইয়ার্স ওই রকমভাবে এই সেম 2 এর মতো সলভ করাতে পারবো না, সেই সময় আমি পাবো না। এই কাজটা পুরোপুরি তোমাদের নিতেই হবে। যেরকম এমও অলরেডি আমরা মনে করো যেটা করছি, এর মধ্যে 50% কোশ্চেন অলরেডি তোমরা পেয়ে যাবে, যেটুকু এমও আমাদের পড়ানো হয়েছে, এমওর 50% কোশ্চেন তোমরা পাবে। 10 ইয়ার্স দেখা শুরু করো, কোশ্চেন অ্যাটেম্প্ট করা শুরু করো, যেটা পারবে না সেটা আমাকে দেবে, আমি ক্লাসে করিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। কিন্তু একদম এন্ড অফ দ্য সেমিস্টার 4 আমি কিন্তু ওই সময়টা পাবো না গিয়ে এই সেমিস্টার 2 এর মতোই ধরিয়ে ধরিয়ে এটা করাবো, মানে ডাউট ক্লিয়ারিং করিয়ে তোমাদের 10 ইয়ার্স করাবো, এই সময় কিন্তু আসবে না। হিউজ সিলেবাস, মানে মানে কী পরিমাণ প্রেশার আসবে পরে তোমরাও ভাবতে পারবে না। এই জন্য এখন থেকে যেটা বলছি, এখন থেকে অ্যাটলিস্ট ট্রাই করা শুরু করো, সেগ্রিগেট করার চেষ্টা করো কোশ্চেনগুলো, কারণ 10 ইয়ার্স তোমাদের কাছে আছে, বাট সেগ্রিগেট করতে খুব অসুবিধা হবে, কারণ এমও প্রথমে সেকেন্ড ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে ছিল, পরে সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে, খুব অসুবিধা হবে সেগ্রিগেট করতে, বাট করে নিও অ্যাটলিস্ট, এমোর কোশ্চেন বুঝতে পারবে দেখে। তাই ওগুলো সেগ্রিগেট করে দেখো যে কতগুলো পারছো, কী কী পারছো। হাইব্রিডাইজড হয়ে গেলে তো সবই পারবে, আর তো কিছু নেই, বাট ওইগুলো সেগ্রিগেট করে নিজেরা কিন্তু অ্যাটেম্প্ট করে নিও, যেটা পারবে না আমি করিয়ে দেবো, ওই কাজটা একটু নিজেরা করে নিও, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো, কলেজ যাবে তো, এবার বেরিয়ে যাও তাহলে, 8:35 হয়ে গেছে, চলো যাও। জগন্নাথ ক্লাস করছিলে? আমি তো জানিই না।